আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো কিনা একটু বলো তো, কমেন্ট একটু জানাও যে আমার কথা শুনতে পারতেছো কিনা। আমাকে একটু জানাও যে আমার কথা শুনতে পারতেছো কিনা। আচ্ছা, আমরা ফার্স্ট লেকচারে মোটামুটি বোটানির ফার্স্ট লেকচারে আমরা সেল নিয়ে পড়ছিলাম এবং সেল সাইকেল খুবই গুরুত্বপূর্ণ টপিকস, ওইটা নিয়ে পড়ছিলাম। তো আজকে আমরা যে জায়গা থেকে শুরু করব সেটা হচ্ছে দ্য লস অফ সেল সাইকেল কন্ট্রোল। মানে সেল সাইকেলটা আমরা দেখছি যে গত ক্লাসে কিভাবে নিয়ন্ত্রিত হয়। তো আজকে আমরা দেখব যে সেল সাইকেল যদি নিয়ন্ত্রিত না হয়ে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে কি সমস্যা হতে পারে, যেটা হয়তো তোমাদের বইয়ে লেখা আছে অনিয়ন্ত্রিত মাইটোসিস। এটা আমি এখানে আগে বলে ফেলতেছি, কারণ তুমি যখন সেল সাইকেল কিভাবে কন্ট্রোল হয় এটা বুঝবে, তাহলে কিভাবে কন্ট্রোল হয় না বা কিভাবে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে এটাও একসাথে পড়লে ইজিলি বুঝতে পারবে। সো আমি এই জন্য মাইটোসিসের আগে এটা পড়াচ্ছি। সো এটা অ্যাকচুয়ালি কি, এটার যে হেডলাইন, সেটা হচ্ছে হেডলাইনটা হচ্ছে এরকম: দ্য লস অফ সেল সাইকেল কন্ট্রোল। দ্য লস অফ সেল সাইকেল কন্ট্রোল মানে ধরো সেল সাইকেলটা যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে তাহলে কি ঘটনা ঘটবে সেটাই আমরা দেখতে যাচ্ছি, যেটা তোমাদের বইয়ে লেখা আছে অনিয়ন্ত্রিত মাইটোসিস, সেটাই আমি পড়াচ্ছি। দি লস অফ সেল সাইকেল কন্ট্রোল, কিভাবে সেল সাইকেলটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে আর অনিয়ন্ত্রিত হলে কি হতে পারে ওটাই আমরা দেখব। সো এটাই হচ্ছে হেডলাইন, তোমরা এটা দিয়ে রাখতে পারো, দি লস অফ সেল সাইকেল কন্ট্রোল, এটা হেডলাইনে দিয়ে রাখবা। ওকে, তা আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ডাকো। ওকে, তাহলে দেখো আমরা শুরু করে দিই যে কিভাবে একটা সেল সাইকেল অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। তো তোমরা গত ক্লাসে পড়ছো যে সেল সাইকেলটা কিভাবে কন্ট্রোল হয় সেটা তো পড়ছো, বিভিন্ন সিডিকে লাগে, তারপর সাইক্লিন প্রোটিন লাগে, এগুলোর অ্যাক্টিভিটির মাধ্যমে সেল সাইকেলটা প্রোগ্রেস হয়, তাই না? ধরো বাই চান্স সেল সাইকেলটা কন্ট্রোলটা লস হয়ে পড়ছে বা সেল সাইকেলটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে, তাহলে কী ঘটনা ঘটতে পারে এটাই আমি বলতে চাচ্ছি। প্রথমে দেখো এখানে লিখছি যে কোষ চক্র নিয়ন্ত্রণকারী কিছু প্রোটিন আছে যাদের সেল সাইকেল রেগুলেটর বলে। রেগুলেটর তাদেরকে বলে যারা নিয়ন্ত্রণ করে। রেগুলেটর মানে নিয়ন্ত্রণ করা। ফ্যানের যে স্পিড বাড়াও, স্পিড কমাও, সেটা কি দিয়ে? রেগুলেটর দিয়ে। রেগুলেটর বাড়ালে স্পিড বাড়ে, রেগুলেটরের কারণে তুমি স্পিড বাড়াতে পারো, কমাতে পারো। তাহলে এই যে কোষ চক্রটা নিয়ন্ত্রিত হয়, কিছু প্রোটিন আছে, দেখছো? সবসময় মনে রাখবে রেগুলেট সবসময় প্রোটিনই করে থাকে, প্রোটিনগুলোই রেগুলেটর হিসেবে কাজ করে। তো কোষ চক্র নিয়ন্ত্রণকারী কিছু প্রোটিন আছে যাদের সেল সাইকেল রেগুলেটরস বলে। সিম্পল, কোষ চক্র নিয়ন্ত্রণকারী কিছু প্রোটিন আছে যাদের কি বলে? সেল সাইকেল রেগুলেটরস বলে, যারা সেল সাইকেলটা রেগুলেট করে। এবার আসো, সেল সাইকেল রেগুলেটরসের যদি জিনের মিউটেশন ঘটে, নর্মালি এই সেল সাইকেল রেগুলেটরগুলো তাদের ফাংশনটা করে থাকে ঠিক মতো। তাদের ফাংশনটা সেল সাইকেল যে রেগুলেটরগুলো আছে এটা তাদের ফাংশনটা ঠিক মতো করে থাকে। বাই চান্স এই রেগুলেটরের জিনে যদি মিউটেশন ঘটে, তোমরা জানো মিউটেশন মানে হচ্ছে জিন তার ফাংশনটা করতে পারবে না। জিন যা ফাংশনটা করে থাকে ওই জিনের যদি মিউটেশন ঘটে তাহলে ওই জিনটা তার স্পেসিফিক ফাংশনটা করতে পারবে না। তো বাই চান্স সেল সাইকেল রেগুলেটরের যদি জিনের মিউটেশন ঘটে তাহলে কোষ চক্র নিয়ন্ত্রণ করতে পারে না। তার মানে এগুলা যদি মিউটেশন ঘটে, এগুলার জিনে যদি মিউটেশন ঘটে তাহলে কোষ চক্র আর এরা নিয়ন্ত্রণ করতে পারে না, যার কারণে ক্যান্সার সেল, টিউমার সেল এগুলা সৃষ্টি হতে পারে। তার মানে আমি যদি তোমাকে বলি ক্যান্সার সেল, টিউমার সেল সৃষ্টি হওয়ার কারণ কি, তাহলে তুমি কি বলবা? সেটা হচ্ছে কিছু সেল সাইকেল রেগুলেটরস আছে যারা মূলত কোষ চক্র নিয়ন্ত্রণ করে, কিন্তু তাদের জিনের মিউটেশনের কারণে এরা আর কোষ চক্র নিয়ন্ত্রণ করতে পারে না। আর কোষ চক্র যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এটা হয়ে যাবে অনিয়ন্ত্রিত, তাই না? অনিয়ন্ত্রিত হয়ে গেলে কি হতে পারে? ক্যান্সার সেল, টিউমার সেল এগুলো সৃষ্টি হতে পারে। এতটুকু মোটামুটি বুঝতে পারছো, সিম্পল জিনিস। এবার আসো যে সেল সাইকেল যে এই অনিয়ন্ত্রিত যে কোষ চক্রটা আছে এটা কিভাবে হতে পারে? এই যে কোষ চক্র যেটা অনিয়ন্ত্রিত হয় এটা কিভাবে হতে পারে? এটা দুভাবে হতে পারে। তার মানে লিখতে পারো এখানে যে কোষ চক্র
কোষচক্র দুটি কারণে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। দুটি কারণে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। নাম্বার 1 কি কারণে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে? নাম্বার 1 সেটা হচ্ছে যদি পজিটিভ সেল সাইকেল রেগুলেটরস ওভার অ্যাক্টিভ হয়ে যায়। তার মানে দেখো আমি কি লিখতেছি, পজিটিভ সেল সাইকেল রেগুলেটরস, পজিটিভ সেল সাইকেল রেগুলেটরস ওভার অ্যাক্টিভ হওয়ার কারণে, ওভার অ্যাক্টিভ হওয়ার কারণে। তার মানে আমি একটা কথা বলতেছি, ভালো করে বুঝো, এগুলো বুঝতে পারবে, আমি লেকচারটা শেষ করতে দাও। সেটা হচ্ছে যে পজিটিভ সেল সাইকেল রেগুলেটরস ওভার অ্যাক্টিভ হওয়ার কারণে। পজিটিভ সেল সাইকেল রেগুলেটরস মানে কি? পজিটিভ বলতে বোঝাচ্ছে যে সেল সাইকেল রেগুলেটরসকে মূলত যে কোষ চক্রটাকে ত্বরান্বিত করে। ধরো একটা কোষ G1 থেকে S ফেজে যেতে যাচ্ছে, তাহলে পজিটিভ সেল সাইকেল রেগুলেটর যদি অ্যাক্টিভ হয় তাহলে মোটামুটি একটি সেল কিন্তু G1 থেকে S এ যেতে পারবে। কিন্তু পজিটিভ সেল সাইকেল রেগুলেটরসগুলো যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় তখন কি ঘটতে পারে? তো পজিটিভ সেল সাইকেল রেগুলেটর যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায় তাহলে কোষ চক্রটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। সো কোষ চক্র অনিয়ন্ত্রিত হয়ে পড়ার একটি কারণ হচ্ছে পজিটিভ সেল সাইকেল রেগুলেটরস ওভার অ্যাক্টিভ হয়। একটা এক্সাম্পল দিলে ভালো হয়, যেমন আমি যদি বলি, যেমন তোমরা জানো যে আমাদের যে কোষ চক্রটা শুরু হয় কিভাবে, সেটা হচ্ছে এই যে এটা সেল আর এটা হচ্ছে সেলের রিসেপ্টর। তোমাদেরকে আমি গত ক্লাসে বলছিলাম এটা হচ্ছে সেল আর এটা হচ্ছে সেলের রিসেপ্টর। এটাকে অ্যাকচুয়ালি বলে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর। কেন গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর বলে? কারণ এখানে এসে একটা গ্রোথ ফ্যাক্টর এসে বসে, এই জায়গায় এসে একটা গ্রোথ ফ্যাক্টর বসে। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলে থাকি গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর, যেটা কোথায় থাকে? সেলে থাকে। এখন দেখো এই গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরটা তখনই সিগন্যাল পাঠাবে কোষে যখন এই গ্রোথ ফ্যাক্টরটা এসে রিসেপ্টরে এসে যুক্ত হবে, আর যখনই গ্রোথ ফ্যাক্টরটা রিসেপ্টরে এসে যুক্ত হবে তখনই কোষ চক্রটা শুরু হবে, যেটা আমি গত ক্লাসে পড়েছিলাম। কিন্তু এই গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর যেটা দেখতেছ এটা মূলত ওভার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। কিভাবে? যেমন দেখো, ধরো এখন গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরটা নাই, দেখো গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর থাকলেই কিন্তু এটা অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হয়ে মূলত কোষ চক্রটা শুরু করবে। এখন কিন্তু গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরটা নাই, কিন্তু দেখা যাচ্ছে স্টিল এই গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরটা ভিতরে সিগন্যাল পাঠাচ্ছে, আর সিগন্যাল পাঠায় এই সেলটার কোষ চক্র শুরু করে দিছে, এই সেলটার কোষ চক্র শুরু করে দিছে। যদিও এই সেলটা এখনো কোষ চক্র শুরু করার জন্য রেডি না, কারণ এখন এখানে কি নাই? গ্রোথ ফ্যাক্টর নাই। কারণ গ্রোথ ফ্যাক্টর যখন এখানে বসবে, এই যে গ্রোথ ফ্যাক্টর যখনই এখানে এসে বসবে তখনই সিগন্যাল পাঠাইতে পারবে, আদারওয়াইজ তো পাঠাতে পারবে না। কিন্তু দেখা যাচ্ছে কি এখন দেখো গ্রোথ ফ্যাক্টর নাই। গ্রোথ ফ্যাক্টর না থাকার কারণেও তবুও এই গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর কি করতেছে? সিগন্যাল পাঠাচ্ছে ভিতরে, কিন্তু গ্রোথ ফ্যাক্টর নাই। তো সিগন্যাল পাঠায় কি করতেছে? এর কোষ চক্র শুরু করে দিচ্ছে। এ এখনো কিন্তু রেডি না, কিন্তু একে রেডি করে ফেলতেছে। এ এখনো রেডি নাই, সেলটা এখনো রেডি না, কারণ গ্রোথ ফ্যাক্টর আসে নাই। কিন্তু গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর গ্রোথ ফ্যাক্টরের অনুপস্থিতিতেই সিগন্যাল পাঠায় এর কোষ চক্রটা শুরু করে দিচ্ছে। তাহলে এটা ওভার অ্যাক্টিভ হয়ে গেল না? তাহলে গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টরটা ওভার অ্যাক্টিভ হয়ে গেল না? কারণ গ্রোথ ফ্যাক্টর ছাড়াই কাজ করে ফেলছে। আর গ্রোথ ফ্যাক্টর ছাড়া যদি কাজ করে ফেলে তাহলে তো একটা মানে এই সেলটা প্রস্তুতি ছাড়াই তার কোষ চক্রটা শুরু করে দিবে। তাহলে এটা সমস্যা, কারণ প্রস্তুতি ছাড়া কোনো কিছু করলেই সমস্যা। তো এটাই হচ্ছে ওভার অ্যাক্টিভ। এটা গেল একটা এক্সাম্পল। তারপর আর কি হতে পারে? যেমন দেখো আমরা বলি যে সিডিকে, এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইম। সিডিকে এনজাইম, ভালো করে খেয়াল করো, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইম। এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইম কার উপর ডিপেন্ড করে? সাইক্লিনের উপর ডিপেন্ড করে। এবং সাইক্লিনের উপর ডিপেন্ড করলে এটা কি হয়ে যায়? অ্যাক্টিভ হয়ে যায়, ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে যায়। গত ক্লাসে বলছিলাম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস নর্মালি ইনঅ্যাক্টিভ থাকে। যখন একটা স্পেসিফিক সাইক্লিন প্রোটিন তৈরি হবে তখন সিডিকের সাথে সাইক্লিন প্রোটিন যুক্ত হয়ে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, আর এটাই কোষচক্রের বিভিন্ন কোষচক্রকে ত্বরান্বিত করবে। কিন্তু এই সাইক্লিন প্রোটিনটা যদি বেশি বেশি তৈরি হয়ে যায়, একটু এখানে লিখো, প্রয়োজনের তুলনায় যদি বেশি বেশি হয়ে যায়, প্রয়োজনের তুলনায়
বেশি তৈরি হয়ে যায়, বেশি তৈরি হয়ে গেলে তাহলে বলো তো এই সাইক্লিন প্রোটিনটা যতটুকু তৈরি হওয়া দরকার অতটুকু তৈরি না হয়ে যদি প্রয়োজনের তুলনায় বেশি তৈরি হয়ে যায় তাহলে এটা ওভার অ্যাক্টিভ হয়ে গেল না? তার মানে এটা যদি বেশি বেশি তৈরি হয় এটা সিডিকে অনেকগুলা সিডিকে কি করবে, অ্যাক্টিভ করবে, তাহলে কোষ চক্রটা অনেক ফাস্ট ঘটবে, কোষ চক্রটা অনেক ফাস্টলি ঘটবে, কারণ অনেকগুলা সাইক্লিন প্রোটিন প্রয়োজনের তুলনায় বেশি তৈরি হয়ে গেছে। আর প্রয়োজনের তুলনায় যেহেতু বেশি তৈরি হয়ে গেছে তাহলে এটা সিডিক বেশি বেশি সিডিকের সাথে যুক্ত হয়ে কোষ চক্রটাকে অনেক ফাস্ট করবে, যদিও সেলটা রেডি না, যদিও সেলটা বিভিন্ন ফেজে যাওয়ার জন্য রেডি না, একে জোর করে সেলটারে পাঠিয়ে দিচ্ছে। তার মানে এটা ওভার অ্যাক্টিভ হয়ে গেছে। তাহলে একটা বলছি গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর, গ্রোথ ফ্যাক্টর ছাড়াই এখানে লিখতে পারো যে গ্রোথ ফ্যাক্টর ছাড়াই কাজ করতে পারে, কাজ করে লিখবা। গ্রোথ ফ্যাক্টর ছাড়াই কাজ করে কি করে, এটাকে সিগন্যাল পাঠিয়ে দেয় আর কোষ চক্রটাকে শুরু করে দেয়। তাহলে গ্রোথ ফ্যাক্টর ছাড়া যদি কাজ করে ফেলে তাহলে তো সমস্যা, তাহলে এই সেলটা এখনো ভালোভাবে প্রিপারেশন নেয় না, কিন্তু একে পাঠিয়ে দেওয়া হচ্ছে জোর করে। তার মানে প্রিপারেশন না নিলে ভালো মতো আর একে যদি সেল ডিভিশনে পাঠিয়ে দেওয়া হয় তাহলে এই ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেলের সংখ্যা বেড়ে যাবে, ফলে ওখান থেকে ক্যান্সার টিউমার সৃষ্টি হবে। তাহলে ফলে ঘটনা কি ঘটবে, ফলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল সংখ্যা বেড়ে যাবে, সেল সংখ্যা বেড়ে যাবে, ফলে ক্যান্সার সেল বা ক্যান্সার এবং টিউমার সৃষ্টি হতে পারে। কারণ ক্যান্সার এবং টিউমার তখনই সৃষ্টি হয় যখন ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল ডিভিশন করে ফেলে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল ডিভিশনে অংশগ্রহণ করে ফেলে। তো দেখো পজিটিভ সেল সাইকেল এগুলো ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। যেমন দেখো গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর গ্রোথ ফ্যাক্টর ছাড়াই কাজ করে ফেলতেছে, তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল কোষ বিভাজনে অংশগ্রহণ করে ফেলবে। আবার সাইক্লিন প্রোটিন প্রয়োজনের তুলনায় বেশি তৈরি হয়ে যাচ্ছে, তো প্রয়োজনের তুলনায় বেশি তৈরি হয়ে গেলে এটা সিডিকের সাথে যুক্ত হয়ে কোষচক্রটাকে ফাস্ট ত্বরান্বিত করবে। তো কোষচক্র যদি ফাস্ট ত্বরান্বিত হয় তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল ডিভিশনে অংশগ্রহণ করে ফেলবে। আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল সংখ্যা যদি বেড়ে যায় তাহলে এখান থেকে তুমি পরবর্তীতে ক্যান্সার সৃষ্টি হবে এবং টিউমার সৃষ্টি হবে। তার মানে এটাই হচ্ছে একটা অন্যতম কারণ যে পজিটিভ সেল সাইকেল রেগুলেটরস কি হয়ে যায়, ওভার অ্যাক্টিভ হয়ে যায়। এখন দেখো এই যে পজিটিভ সেল সাইকেলস এই রেগুলেটর যে ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এই ওভার অ্যাক্টিভ হওয়াটার জন্য একটা জিন দায়ী, ওই জিনটাকে বলা হয় অনকোজিন। এখানে লিখো অনকোজিন। তাহলে অনকোজিন হচ্ছে ক্যান্সারের সাথে রিলেটেড, মনে রাখবে। অনকোজিন যদি তোমার বডিতে যদি অনকোজিন এক্সপ্রেস ঘটে তাহলে তোমার বডিতে ক্যান্সার সেল সৃষ্টি হবে। তোমার বডিতে যদি অনকোজিন এক্সপ্রেস ঘটে তাহলে তোমার বডিতে ক্যান্সার সেল সৃষ্টি হবে। তার মানে অনকোজিনটা মূলত কি করতেছে সেটা হচ্ছে যে এই যে অনকোজিনটা দেখতেছো এই জিনের কারণেই এই ওভার অ্যাক্টিভিটিটা দেখা যাচ্ছে। তাহলে খেয়াল করো এই জিনটা এক্সপ্রেস হওয়ার কারণে এই ওভার অ্যাক্টিভিটি এই ঘটনাগুলো ঘটতেছে। তার মানে ক্যান্সার সেল সৃষ্টির জন্য যে জিন দায়ী এটাকেই বলা হয় অনকোজিন। নর্মালি এটা প্রথম নর্মাল অবস্থা অনকোজিন থাকে না, নর্মাল অবস্থায় এটা থাকে প্রোটো অনকোজিন। নর্মাল অবস্থায় এটাকে বলে প্রোটো অনকোজিন। তার মানে দেখো এখানে লিখো এটা হচ্ছে তোমার নর্মাল অ্যান্ড নট মিউটেটেড। নট মিউটেটেড, মিউটেটেড মানে কি এখানে এখনো কোনো মিউটেশন ঘটে নেই, কারণ আমরা শুরুর দিকেই তো বলছি মিউটেশনের কারণেই তো কোষচক্র অনিয়ন্ত্রণ হয়ে পড়ে। তাহলে এটা হচ্ছে প্রোটো অনকোজিন হচ্ছে নর্মাল এবং নট মিউটেটেড। যদি প্রোটো অনকোজিনে মিউটেশন ঘটে, যদি প্রোটো অনকোজিনে মিউটেশন ঘটে তাহলে এটা হয়ে যাবে অনকোজিন। তাহলে ভালো করে খেয়াল করো, প্রোটো অনকোজিন হচ্ছে নর্মাল অ্যান্ড নট মিউটেটেড, মানে এখানে মিউটেশন ঘটে নাই, নর্মাল। তো এটা নর্মাল অবস্থা থাকলে তোমার বডিতে ক্যান্সার সেল সৃষ্টি হবে না, কিন্তু এই প্রোটো অনকোজিনে যদি মিউটেশন ঘটে তখন এটা হয়ে যাবে অনকোজিন। তার মানে তোমার বডিতে প্রোটো অনকোজিন আছেই,
তোমার বডিতে প্রোটো অনকোজিন আছে নর্মাল অবস্থায়, মানে আছে, তুমি নর্মাল অবস্থায় আছো তো আছে প্রোটো অনকোজিন। কিন্তু এই প্রোটো অনকোজিন নর্মাল না, যদি এখানে মিউটেশন ঘটে তাহলে এটা হয়ে যাবে অনকোজিন। আর অনকোজিন যদি হয়ে যায় তাহলে এই ওভার অ্যাক্টিভিটি ঘটনাটা ঘটবে, আর ওভার অ্যাক্টিভিটি ঘটনাটা ঘটার কারণে তোমার সেল চক্রটা নষ্ট হয়ে পড়বে, ফলে ক্যান্সার সেল সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা হচ্ছে কথা, এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো আগে বুঝো। বইয়ে তো লাইনগুলো পড়তে পারবে বা বইয়ে তো পড়াগুলো আছে, কিন্তু বইয়ের পড়াগুলো পড়লে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে না, বা বোঝার যে একটা যে কি বলবো, যে বোঝার যে একটা ওয়ে আছে, তো সেটা তুমি বুঝবে না। তাহলে এই ঘটনাগুলো একটু বোঝার চেষ্টা করো, বইয়ে নাই বাট বোঝার চেষ্টা করো। প্রোটো অনকোজিন নর্মাল অবস্থা থাকে এবং নট মিউটেটেড, যেমন আমারও কি আছে, প্রোটো অনকোজিন আছে, তোমারও আছে, কিন্তু সামহাউ যদি এখানে মিউটেশন ঘটে তখন এটা অনকোজিন হয়ে যাবে। আর অনকোজিন হওয়া মানে রিস্কি, অনকোজিন হলেই এই ওভার অ্যাক্টিভিটি ঘটনাটা ঘটবে, মানে তোমার সেল সাইকেলটা নষ্ট হয়ে পড়বে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল সংখ্যা বেড়ে যাবে। আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল যদি ডিভিশন করে ফেলে সংখ্যা বেড়ে যাবে, আর ডিভিশন করে ফেলে পরবর্তীতে ক্যান্সার টিউমারে পরিণত হবে। এটা হচ্ছে একটা অন্যতম কারণ। আরেকটা অন্যতম কারণ কি? আরেকটা অন্যতম কারণ হচ্ছে, তোমরা এগুলো একটু নোট করবা। আরেকটা অন্যতম কারণ হচ্ছে, দেখো, নেগেটিভ সেল সাইকেল রেগুলেটরস ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে। দেখো, নেগেটিভ সেল সাইকেল রেগুলেটরস ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে। এটা কি? এটা মজার, এটা একটু মজার। দেখো, নেগেটিভ সেল সাইকেল রেগুলেটরস ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে। সো আমরা একটু আগে পজিটিভ সেল সাইকেল রেগুলেটরস দেখছিলাম, আর এখন আমি দেখতেছি নেগেটিভ সেল সাইকেল রেগুলেটরস ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে। নেগেটিভ সেল সাইকেল ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে মনে হচ্ছে যে নেগেটিভ সেল সাইকেল রেগুলেটর যেগুলো দেখো, এগুলোকে নেগেটিভ কেন বলে? কারণ এগুলো কোষকে বিভিন্ন ফেজে আসতে বাধা দেয়। ধরো একটা সেল G1 থেকে S এ প্রবেশ করতেছে, তো নেগেটিভ সেল সাইকেল রেগুলেটর যদি অ্যাক্টিভ অবস্থায় থাকে তাহলে ওই সেলটাকে G1 থেকে S আসতে দিবে না। দ্যাটস ওয়াই এটাকে নেগেটিভ বলতেছে। ভালো করে খেয়াল করো, নেগেটিভ কেন বলতেছে? নেগেটিভ এই জন্যই বলতেছে, এই রেগুলেটরগুলো সেলকে বিভিন্ন ফেজে আসতে দেয় না, মানে G1 থেকে S এ আসতে দেয় না, S থেকে M এ যেতে দেয় না, ঠিক আছে? G1 থেকে S, S থেকে G2 এগুলাতে আসতে দেয় না। দ্যাটস ওয়াই একে নেগেটিভ সেল সাইকেল বলতেছে, রেগুলেটরস বলতেছে। ইনঅ্যাক্টিভ হওয়ার কারণেও কি হতে পারে? দ্য লস অফ সেল সাইকেল কন্ট্রোল হতে পারে। সেল সাইকেল কি হতে পারে? অনিয়ন্ত্রিত হতে পারে। যেমন একটা এক্সাম্পল দিই, যেমন টিউমার সাপ্রেসর, এটা বুঝো একটু। টিউমার সাপ্রেসর হচ্ছে একটা নেগেটিভ সেল সাইকেল রেগুলেটরস। কারণ এটাকে সাপ্রেসর কেন বলতেছে? এটা হচ্ছে সাপ্রেসর মানে হচ্ছে বাধা দেয়, তার মানে টিউমার হতে বাধা দেয়, দ্যাটস ওয়াই। এবং টিউমার হতে বাধা দেয় মানে কি? ধরো তোমার বডিতে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল যদি G1 থেকে S এ চলে আসে তাহলে সে তো রেপ্লিকেশন করে ফেলবে। আর S থেকে যদি G2 তে যায়, G2 থেকে যদি M এ প্রবেশ করে, মানে মাইটোসিস সেল ডিভিশনে প্রবেশ করে, তাহলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেলগুলো কি করে ফেলতেছে? কোষ বিভাজন করে ফেলতেছে, ওখান থেকে ক্যান্সার হওয়ার আশঙ্কা আছে। তো টিউমার সাপ্রেসর কি করে? ইনঅ্যাপ্রোপ্রিয়েট যে সেলগুলো আছে এগুলাকে সেল সাইকেলটাকে অতিক্রম করতে দেয় না, মানে M ফেজে প্রবেশ করতে দেয় না। যদি বাই চান্স ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল যদি M ফেজে প্রবেশ করে তাহলে তো ভাই সংখ্যা বৃদ্ধি ঘটবে, আর ওই সময় ক্যান্সার হইতে পারে। তো এরা বাধা দেয়, ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেলগুলোকে সেল সাইকেলে যেতে বাধা দেয়। G1 থেকে S এ, S থেকে G2 তে, G2 থেকে M এখানে যাইতে বাধা দেয়। দ্যাটস ওয়াই নেগেটিভ বলতেছে। এখন টিউমার সাপ্রেসর তাহলে একটা ডেফিনেশন লিখে দিলে ভালো হয়। তাহলে টিউমার সাপ্রেসর কি? সেটা হচ্ছে লিখো, এমন কতগুলো প্রোটিন, তাহলে টিউমার সাপ্রেসর কি? দেখো, এমন কতগুলো প্রোটিন, এগুলো হচ্ছে প্রোটিন, হ্যাঁ, বা জিন যেটাই বলো, বা জিন যা সেলের ডিএনএ ড্যামেজ নির্ণয় করে, সেলের সেল সাইকেল হওয়াটা বন্ধ করে দেয়, সেলের সেল সাইকেলে ত্বরান্বিত হওয়াটা বন্ধ করে দেয়, সেলের সেল সাইকেলে ত্বরান্বিত হওয়াটা বন্ধ করে দেয়।
ফলে টিউমার সৃষ্টি হওয়া রোধ করে, ফলে টিউমার সৃষ্টি হওয়া হতে বাধা দেয়, ফলে টিউমার সৃষ্টি হতে বাধা দেয়। দ্যাটস ওয়াই এটাকে বলতেছে টিউমার সাপ্রেসর। তাহলে এটা থাকাটা অতীব জরুরি, টিউমার সাপ্রেসর থাকাটা অতীব জরুরি। আবার বলতেছি, এমন কতগুলো প্রোটিন বা জিন যা সেলের ডিএনএ ড্যামেজ নির্ণয় করে। সেলের ডিএনএটা ঠিক আছে কিনা, সেলের ডিএনএতে কোনো সমস্যা আছে কিনা। সেলের ডিএনএতে যদি সমস্যা থাকে তাহলে তো ভাই প্রবলেম। তোমার সেলের ডিএনএতে যদি সমস্যা থাকে হিউজ একটা প্রবলেম, এটার কারণে ক্যান্সার সেল সৃষ্টি হতে পারে। তাই টিউমার সাপ্রেসর কি করে, সেলের ডিএনএ ড্যামেজ নির্ণয় করে। যদি ড্যামেজ পায় তাহলে তারা ওই সেলের সেল সাইকেলে ত্বরান্বিত হওয়াটা বন্ধ করে দিবে। কারণ ওই সেল যদি সেল সাইকেলে গিয়ে মাইটোসিসে প্রবেশ করে ফেলে তাহলে তো সে কোষের সংখ্যা বৃদ্ধি করে ফেলে, প্রত্যেকটাতেই ড্যামেজ ডিএনএ থাকবে। আর প্রত্যেকটাতে যদি ড্যামেজ ডিএনএ থাকে তাহলে তোমারই সমস্যা, ক্যান্সার সেল সৃষ্টি হবে। সো বন্ধ করে দেয়, ফলে টিউমার সৃষ্টি হতে বাধা দেয়। দ্যাটস ওয়াই এটাকে বলে টিউমার সাপ্রেসর। One of the most important tumor suppressor is P53 tumor suppressor. P53 tumor suppressor, suppressor যেটাই বলো। তার মানে one of the most important tumor suppressor is P53 tumor suppressor. এই P53 tumor suppressor থাকার কারণেই তোমার সহজে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেলগুলা সেল ডিভিশনে অংশগ্রহণ করতে পারে না। যদি এই দেখো এই P53 টিউমার সাপ্রেসর থাকার কারণেই, এই P53 টিউমার সাপ্রেসর থাকার কারণেই তোমার তারা ডিএনএ ড্যামেজটা নির্ণয় করে ওই সেলটাকে আর এমফেজে প্রবেশ করতে দিবে না বা যাইতে দিবে না। যদি বাই চান্স এমফেজে চলে যায় তাহলে তো সমস্যা। তো এরা কি করবে, এই P53 টিউমার সাপ্রেসর কি করবে, ডিএনএ ড্যামেজ আছে কিনা দেখবে, ডিএনএ ড্যামেজটা নির্ণয় করে তারপর এরা ওই সেলকে ওখানে পাঠাবে না। কোথায়, ধরো G1 থেকে S এ পাঠাবে না, S থেকে G2 তে পাঠাবে না, তাহলে তার এমফেজে যাইতে পারতেছে না, আপনি বিভাজন করতে পারতেছেন। তার মানে বুঝতে পারতেছো টিউমার সাপ্রেসর কি করে। কিন্তু এই নেগেটিভ সেল সাইকেল রেগুলেটরস বা টিউমার সাপ্রেসর যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, যদি P53 টিউমার সাপ্রেসর ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে এ কি আর বাধা দিতে পারবে? P53 টিউমার সাপ্রেসর যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে ওই ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেলগুলোকে বাধা দিতে পারবে না, ফলে এরা সেল সাইকেলে প্রোগ্রেস হয়ে এরা মাইটোসিস সেল ডিভিশন করে ফেলবে। আর মাইটোসিস সেল ডিভিশন করে ফেলার মাধ্যমে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেলের সংখ্যা বেড়ে যাবে। তার মানে এদের ইনঅ্যাক্টিভ হওয়া যাবে না। এটা যদি ইনঅ্যাক্টিভ হয় তাহলে এটা টিউমার সৃষ্টি হওয়া রোধ করতে পারবে না, টিউমার সৃষ্টি হতে বাধা দিতে পারবে না। দ্যাটস এদের ইনঅ্যাক্টিভিটিটাও সেল সাইকেল নষ্ট হওয়ার জন্য দায়ী, এদের ইনঅ্যাক্টিভিটিটাও সেল সাইকেল নষ্ট হওয়ার জন্য দায়ী। দেখি কিভাবে, আমি দেখাবো এখন কিভাবে P53 তোমার যদি ঠিক থাকে তাহলে কিভাবে সে টিউমার সৃষ্টি হতে বাধা দেয়। আর যদি সে ডিফল্ট সেটিংয়ে চলে যায়, মানে সে যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে কী সমস্যা হতে পারে এটা দেখি। তো দেখো এখন আমি দেখবো P53 অ্যাকচুয়ালি কীভাবে সহযোগিতা করে সেল সাইকেলে। দেখি জিনিসটা, এই দেখো P53 টিউমার সাপ্রেসর কী করে দেখো। দেখো নর্মাল P53, একটু খেয়াল করো, নর্মাল P53 মানে বুঝতেছই তো না, এটা নর্মাল অবস্থায় আছে এবং এটা অ্যাক্টিভ অবস্থায় আছে, নট ইনঅ্যাক্টিভ, নর্মাল। এবং এই নর্মাল P53 কি করে থাকে দেখো। প্রথমে দেখো ও আগে দেখবে যে সেলের ডিএনএ ঠিক আছে কিনা। ধরো এটা হচ্ছে ডিএনএ, তো ধরো এই ডিএনএতে একটা সমস্যা আছে, যে এই জায়গায় একটা সমস্যা আছে, তো আমি এই জায়গাটাকে ক্রস দিলাম, মানে এটা হচ্ছে ডিএনএ ড্যামেজ। এই জায়গায় ডিএনএ কি হইল, ড্যামেজ হইল। তাহলে এই ডিএনএ ড্যামেজ ডিএনএটা আছে কি না এটা চেক করবে কে, সেটা হচ্ছে P53 টিউমার সাপ্রেসর। এ চেক করবে ডিএনএ ড্যামেজ আছে কিনা। এখন এ চেক করে দেখলো এই ডিএনএতে সমস্যা, তাহলে এই সেল যদি বাই এস ফেজে প্রবেশ করে, মানে সিনথেসিস ফেজে প্রবেশ করে, তাহলে ডিএনএ রেপ্লিকেশন করে ফেলবে, তাহলে সমস্যা। তো P53 কি করবে, এটার সাথে যুক্ত হবে। তাহলে দেখো P53 কি হবে, এই ডিএনএর সাথে যুক্ত হবে। দেখো P53 বাইন্ডস উইথ ডিএনএ, নর্মাল P53 এই ডিএনএর সাথে যুক্ত হবে। যুক্ত হয়ে সে কি করবে দেখো, যুক্ত হয়ে
এই P53 কি করবে, তিনটা ঘটনা ঘটবে। দেখো তিনটা ঘটনা ঘটবে। এই P53 ডিএনএ ড্যামেজ পাইছে এবং এই P53 ডিএনএ এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে তিনটা ঘটনা ঘটাবে। একটা হচ্ছে ওই সেলকে G1S চেক পয়েন্টে থামাই দিবে, ওই সেলকে G1S চেক পয়েন্টে থামাই দিবে। ভালো করে খেয়াল করো, প্রথম চেক পয়েন্ট কোনটা, G1S চেক পয়েন্ট, যেখানে G1 থেকে সেলটা S এ প্রবেশ করে। ভাই S এ যদি কোনো মতে সেল প্রবেশ করে, তাহলে ড্যামেজ ডিএনএ যদি S এ সেল কোনো মতে প্রবেশ করে ডিএনএ সিনথেসিসে, তাহলে এই ডিএনএ রেপ্লিকেশন করে ফেলবে। মানে ড্যামেজ ডিএনএটা কি করে ফেলবে, রেপ্লিকেশন করে ফেলবে। তাহলে সমস্যা না, ড্যামেজ ডিএনএ তো রেপ্লিকেশন করতে দেওয়া যাবে না। দ্যাটস ওয়াই তার প্রথম কাজ হচ্ছে, P53 প্রথম কাজ হচ্ছে ওই সেলকে G1S চেক পয়েন্টে থামাই দেওয়া। থামাই দিলে সে আর S ফেজে প্রবেশ করতে পারবে না। এবার এর দ্বিতীয় কাজ কি, সেটা হচ্ছে এই যে ড্যামেজ ডিএনএটা আছে না, এটা সে রিপেয়ার করার চেষ্টা করবে। তাহলে দেখো এ কি করবে, এই ড্যামেজ ডিএনএটা রিপেয়ার, আমরা জানি না যে ডিএনএতে কোনো ড্যামেজ পাইলে রিপেয়ার করে, ফার্স্ট অধ্যায়ে পড়ছি ডিএনএ রিপেয়ার করে না। তো এ কি করবে, এবার এই ড্যামেজ ডিএনএকে রিপেয়ার করার চেষ্টা করবে। তাহলে দেখো আমি কি লিখতেছি, দেখো ডিএনএ রিপেয়ার সিস্টেমকে অ্যাক্টিভ করে ডিএনএ রিপেয়ার করার জন্য, তার মানে দেখো সেকেন্ড অফ অল সে যেটা করে, এই যেখানে ডিএনএ ড্যামেজটা আছে না, এই ডিএনএ ড্যামেজটা যাতে ঠিক হয়ে যায় সেটার জন্য সে ডিএনএ রিপেয়ার সিস্টেমকে অ্যাক্টিভ করে। আর ডিএনএ রিপেয়ার সিস্টেম যদি অ্যাক্টিভ হয়ে যায় তাহলে এখানকার ডিএনএ ড্যামেজটা দূর হয়ে যাবে। কিন্তু যদি এটা ডিএনএ ড্যামেজটাকে যদি রিপেয়ার করতে না পারে, তাহলে কি হবে, বাই চান্স ধরে নাও, বাই চান্স এটা ডিএনএকে রিপেয়ার করতে পারলো না, ড্যামেজটাকে দূর করতে পারলো না, তখন সে কি করবে, তখন সে যেটা করবে সেটা হচ্ছে ফাইনাল অ্যাকশন, সেটা হচ্ছে এ কোষটারে মারি ফেলবে। সেটা হচ্ছে P53 এমন একটা কিছু করবে যার কারণে এই ড্যামেজ ডিএনএ সহ কোষটাই মারা যায়, এই অবস্থা করবে। এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। একটু পরে পড়বো, এটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস। তাহলে অ্যাপোপ্টোসিস ডান, অর্থাৎ অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে কোষের মৃত্যু। কখন হবে, এখানে লিখতে পারো ইফ ডিএনএ রিপেয়ার ইজ ইম্পসিবল, যদি ডিএনএ রিপেয়ার করা সম্ভব না হয় তখন সে একটা ফাইনাল অ্যাকশন নেবে, সেটা হচ্ছে কোষটারে মারি ফেলবে। কারণ কোষটারে যদি বাঁচাই রাখে, কোষটা তো কোনো মতে যদি এস ফেজে চলে যায়, তাহলে এই ড্যামেজ ডিএনএ দিয়ে সে রেপ্লিকেশন করে ফেলবে। তো এই জন্য P53 কি করবে, যেহেতু সে ডিএনএটা রিপেয়ার করতে পারতেছে না, এবার সে বলবে কি না, তাহলে তো এর বেঁচে থাকতে দেওয়া যাবে না, কোষটারে বেঁচে থাকতে দেওয়া যাবে না। এ কি করবে, অ্যাপোপ্টোসিস করবে, মানে কোষের মৃত্যু ঘটাবে। আর কোষের যদি মৃত্যু ঘটায় তাহলে কোষটা তার সেল সাইকেলে যাইতে পারবে না। তাহলে এভাবে তুমি বেঁচে যাচ্ছ, এভাবেই তুমি কি বেঁচে যাচ্ছ, এভাবে সেল সাইকেলটা কন্ট্রোল হচ্ছে। তার মানে P53 হচ্ছে লাইফ সেভিয়ার। এটাকে এই P50টাকে মানে মলিকুল অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে। মলিকুল অফ দ্য ইয়ার মানে এটা এমন একটা গুরুত্বপূর্ণ তোমার মলিকুল, যেটা না থাকলে তোমার বডিতে অসংখ্য সেলস, ক্যান্সার সেল সৃষ্টি হইতো, টিউমার সেল সৃষ্টি হইতো, এটাই তোমাকে রক্ষা করতেছে। সো এই জন্য এটাকে নর্মালি মলিকুল অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছিল। আচ্ছা যাই হোক, এই তিনটা কাজ করে, এই তিনটা কাজ করার কারণে তুমি ঠিক থাকো, এটা তো মোটামুটি বুঝতে পারলে। আচ্ছা বাই চান্স P53 যদি ডিফল্ট হয়ে যায়, মানে ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এখন তো এটা নর্মাল P53, ওই যে বললাম যদি এটা নর্মাল P53 না থেকে, নর্মাল P53 না হয়ে যদি এটা এরকম হয়, নর্মাল P53 না হয়ে ধরো এটা ডিফেক্টিভ P53 হয়, ডিফেক্টিভ P53 মানে P53টা ধরো তার কাজটা করতে পারতেছে না। যদি P53 তার কাজটা করতে না পারে তাহলে এখানে কি ঘটনা ঘটবে দেখো, P53 কান্ট বাইন্ড উইথ ডিএনএ, তখন P53টা এই ড্যামেজ ডিএনএর সাথে যুক্ত হইতে পারবে না। কান্ট বাইন্ড উইথ ডিএনএ, তো P53 তখন
যেহেতু এই ড্যামেজ ডিএনএর সাথে যুক্ত হতে পারতেছে না, তখন এই ঘটনাগুলো ঘটবে না, এটাও ঘটবে না, এটাও ঘটবে না। সো নান, সে সেলটারে জীবাণু এসে থামায় রাখতে পারবে না, সে ডিএনএ রিপেয়ার করতে পারবে না, সে ডিএনএ রিপেয়ারও করতে পারবে না, তাহলে সে এটাও করতে পারবে না, নান ডিএনএ রিপেয়ার করতে পারবে না, সে এটাও করতে পারবে না, সে এটাও করতে পারবে না, সে এটাও করতে পারবে না, নান। তাহলে এগুলা যদি করতে না পারে তাহলে কি হবে? ড্যামেজ ডিএনএ সেল সাইকেলের মাধ্যমে ডিএনএ রেপ্লিকেশন করে ফেলবে। তো ডিএনএ রেপ্লিকেশন যদি করে ফেলে তাহলে ড্যামেজ ডিএনএ থেকে অনেকগুলো ড্যামেজ ডিএনএ তৈরি হবে। আলটিমেটলি ওই সেলটা যদি মাইটোসিসে প্রবেশ করে তাহলে বুঝতেই পারতেছ এমন কতগুলো সেল সৃষ্টি হয়ে যাবে যেগুলো সবগুলোতে ডিএনএ ড্যামেজ। আলটিমেটলি তোমার হবে কি? আলটিমেটলি কি হবে? ক্যান্সার টিউমার সৃষ্টি। আলটিমেটলি হবে ক্যান্সার টিউমার সৃষ্টি। তার মানে বুঝতে পারছো P50 থাকাটা, অ্যাক্টিভ থাকাটা কত জরুরি। তার মানে নেগেটিভ সেল সাইকেল রেগুলেটর যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায়, এই যে দেখো P53 যদি ডিফেক্টিভ হয়ে যায় তাহলে সে এই ঘটনাগুলো করতে পারবে না। আর এই ঘটনাগুলো করতে না পারলে ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল ডিভিশন করে ফেলবে। আর সেল ডিভিশন যদি এগুলো করে ফেলে তাহলে অসংখ্য ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেল তৈরি হয়ে যাবে, ফলে ক্যান্সার এবং টিউমার সেল সৃষ্টি হয়ে যাবে। এটাই হচ্ছে সেল সাইকেল, এভাবে অ্যাকচুয়ালি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। আর সেল সাইকেল অনিয়ন্ত্রিত হওয়ার কারণে ক্যান্সার এবং টিউমার সেল সৃষ্টি যেতে পারে। এখানে আমি দুইটা ঘটনা বলছি, একটা হচ্ছে ওভার অ্যাক্টিভ হওয়ার কারণে আর একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে। ইনঅ্যাক্টিভ হওয়ার কারণে মানে কি, এই যে ডিফেক্টিভ P53 যদি ইনঅ্যাক্টিভ হয়ে যায় তাহলে এই ঘটনাগুলো ঘটবে, তখনই ক্যান্সার সেল সৃষ্টি হবে। এটাই হচ্ছে দ্য লস অফ সেল সাইকেল কন্ট্রোল বা অনিয়ন্ত্রিত কোষচক্র। আর অনিয়ন্ত্রিত কোষচক্রের কারণে ক্যান্সার টিউমার সেল সৃষ্টি হতে পারে। এটাই হচ্ছে কথা। তো আশা করি বুঝতে পারছো। এখন আমি দুইটা ঘটনা বলবো, যে একটা হচ্ছে কোষের মৃত্যু কিভাবে ঘটতে পারে। কোষের মৃত্যু দুই ধরনের। নাম্বার 1, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। প্রথমে আগে এটা বলি, একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস মানে কি? অ্যাপোপ্টোসিস মানে হচ্ছে অ্যাপো হচ্ছে তোমার এই অ্যাওয়ে ফ্রম, হ্যাঁ ইংরেজিতে বলি অ্যাওয়ে ফ্রম, আর টোসিস অর্থ মানে পি সহ, এটার অর্থ হচ্ছে ফলিং অ্যাওয়ে ফ্রম ফলিং মানে হচ্ছে ধরো পড়ে যাওয়া, কোনো জায়গা থেকে পড়ে যাওয়া, নিচে পড়ে যাওয়া, ধরো উপর থেকে কোনো কিছু নিচে পড়ে যাওয়া। এটার নাম এরকম হয়েছে কেন আমি আগে এটা বলি, যে অ্যাপোপ্টোসিসের না মানে কি বুঝাতে যাচ্ছে, সেটা হচ্ছে ফলিং ডাউন, কোনো কিছুর থেকে ভাই পড়ে যাওয়াটাকে বোঝাচ্ছে। কীরকম? যেমন দেখো যে আমাদের যে গাছ আছে, গাছের পাতা থাকে না, তো তোমরা তো জানো যে গাছের পাতা একসময় পুরানো হয়ে যায়, ওল্ড হয়ে যায়, এজ হয়ে যায়, এটা একটু পুরান হয়ে যায়। তো এজ পাতা বা ওল্ড পাতা যদি গাছের থাকে, বা এটা দেখবা যে একসময় পুরান পাতাগুলো একসময় কি হয়, গাছ থেকে ঝরে নিচে পড়ে না, যে পুরান পাতা যেগুলো আছে, যেগুলো একেবারে পুরান হয়ে গেছে, সবুজ না, একেবারে ফাটল ধরছে, ওই সকল পাতাগুলা কি হয়ে যায়, গাছ থেকে পড়ে যায়। তেমনি আমাদের বডিতে কিছু ওল্ড সেল আছে, আমাদের বডিতে কিছু পুরাতন সেল আছে। এই পুরাতন সেলগুলোও কিন্তু আমাদের বডি থেকে ঝরে পড়তে হবে, লাইক পুরান গাছের পাতার মতো ঝরে পড়তে হবে। তো আমাদের বডিতে এরকম কিছু পুরাতন সেল আছে, যেগুলো যদি আমাদের বডিতে থাকে তাহলে আমাদের বডির অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। তার মানে আমাদের বডি গাছের পাতার মতো বা পুরাতন গাছের পাতার মতো আর কি, এগুলো ঝরে পড়বে না। তো আমাদের বডিতে এরকম পুরাতন সেল আছে যেগুলা থাকলে আমাদের বডির সমস্যা হবে, কারণ পুরাতন সেলগুলো ঠিক মতো কাজ করতে পারে না। আর পুরাতন সেলগুলো যদি থেকে যায় তাহলে এখান থেকে পুরাতন সেল থেকে পরবর্তীতে ক্যান্সার সেল সৃষ্টি হতে পারবে, ক্যান্সার সেল সৃষ্টি হয়। তার মানে আমাদের বডিতে যদি পুরাতন সেল থাকে, ওই পুরাতন সেল থেকে ক্যান্সার সেল সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে। তাই আমাদের বডি থেকে এই পুরাতন সেলগুলোকে গাছের পাতার মতো ঝরে পড়তে হবে।
বোঝা গেছে? তো এই যে গাছের পাতার মতো ঝরে পড়া বা এই পুরাতন সেলের যে মৃত্যু, এই পুরাতন সেলের যে মৃত্যু, এটাকেই বলা হয় অ্যাপোপ্টোসিস। ফলিং ডাউন মানে নিচে পড়ে যাওয়া গাছের পাতার মতো। তার মানে অ্যাপোপ্টোসিস কেন ঘটে? সেটা হচ্ছে পুরাতন সেলগুলা মৃত্যুর জন্য যে প্রসেসের মাধ্যমে হয়ে থাকে সেটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। পুরাতন সেলগুলোর মৃত্যু যে প্রসেসের মাধ্যমে হয়ে থাকে ওটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই জন্যই মূলত অ্যাপোপ্টোসিস হয়, কারণ পুরাতন সেলগুলো যদি তোমার বডিতে থাকে এগুলো নির্দিষ্ট ফাংশন করতে পারবে না, এগুলো অকেজ। তো এইসব অকেজ যদি তোমার বডিতে থেকে থাকে তাহলে ওখান থেকে ক্যান্সার সেল সৃষ্টি হতে পারে। তাই অ্যাপোপ্টোসিসের মাধ্যমে পুরাতন সেলগুলা বডি থেকে ঝরে পড়ে বা এগুলো মরে যায়, এবং এই মরে যাওয়াটা অবশ্যই একটা প্রোগ্রাম সেল ডেথ। প্রোগ্রামড সেল ডেথ, প্রোগ্রাম সেল ডেথ মানে হচ্ছে এটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, এটা জেনেটিকভাবেই হয়, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, নিজে নিজে হয় তোমার বডিতে। পুরাতন সেলগুলা ক্যান্সার সেলের সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা থাকে, তো পুরাতন সেলগুলা জেনেটিক্যালি মূলত অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় মৃত্যু ঘটে। এবং এই মৃত্যুটা কি ভালো না খারাপ? এই কোষের মৃত্যুটা ভালো না খারাপ? অবশ্যই এটা ভালো, অবশ্যই এটা ভালো। কেন ভালো? কারণ ক্যান্সার সেল সৃষ্টি হয়ে যাবে এগুলো থাকলে, তো এগুলো তো মৃত্যু ঘটতে হবে। যেমন ধরো আমাদের যে রক্তকণিকা আছে না, আমাদের যে রোহিত রক্তকণিকা আছে, তারপর আমাদের যে গাট আছে, ইন্টেস্টাইন, তারপর আর কি বলবো, ইন্টেস্টাইন, তারপর লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, এই যে অন্ত্রগুলো আছে এগুলার সবসময় তোমার নর্মালি ওরা বেশি কাজ করে থাকে, বুঝছো? ওই স্মল ইন্টেস্টাইন বলো বা আমাদের ব্লাড সেলগুলো বলো, ওগুলো বেশি কাজ করে থাকে এবং ওরা এক্সপোজার, বিভিন্ন ক্ষতিকর পদার্থ এগুলো সংস্পর্শে আসে প্রায় সময়। এবং আমাদের গাট কী করে? সবসময় খাবার ডাইজেস্ট করে আর খাবার শোষণ করে আর বর্জ্য পদার্থগুলো পাঠাই দেয়। তার মানে আমাদের গাটের যে সেলগুলো আছে, অন্ত্রের যে সেলগুলো আছে, এগুলো সবসময় কাজ করে থাকে। তো অন্ত্রের সেলগুলো একসময় কী হয়ে পড়ে? তোমার পুরাতন হয়ে পড়ে। তো ওই অন্ত্রের সেলগুলো যে পুরাতন হয়ে পড়ছে এগুলো যদি থেকে যায়, বুঝছো, ওখান থেকে ক্যান্সার সেল সৃষ্টি হতে পারে, কারণ ওগুলো বেশি এক্সপোজার। সো ক্যান্সার সেল যেহেতু সৃষ্টি হতে পারে তাহলে ওই অন্ত্রের সেলগুলোকে নষ্ট হইতে হবে। এই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া জেনেটিক্যালিভাবে এটা নষ্ট হয়ে যায়, আর এটাই হচ্ছে অ্যাপোপ্টোসিস। এটা হচ্ছে রক্তকণিকার সেলগুলা, তারপর হচ্ছে অন্ত্রের সেলগুলাই বেশি মরে, কারণ ওগুলো বেশি কাজ করে, তো এগুলো পুরান হওয়ার সম্ভাবনা বেশি। তো ওগুলো যদি থেকে যায় তাহলে তো বুঝতেই পারতেছে ক্যান্সার সেল সৃষ্টি হবে। তো এগুলো জেনেটিক্যালি মারে, আর এই মরাটা ভালো, এই কোষের এই মৃত্যুটা ভালো। আরেকটা মৃত্যু হচ্ছে নেক্রোসিস। এটা দেখো, এটা কি? নেক্রোসিসকে যদি আমি ভাঙি এরকম হবে, নেক্রোসিস স্পেলিং হয়তো ভুল হয়েছে, নেক্রোসিস এটার স্পেলিং যদি এরকম, এটাকে যদি আমি ভাঙি, একটা হচ্ছে নেক্রোস। নেক্রোস মানে কি? নেক্রোস মানে হচ্ছে ডেথ, মৃত্যু। নেক্রোস মানে হচ্ছে ডেথ। আর ওসিস মানে কি? এটা তো জানো। ওসিস মানে হচ্ছে, এটাকে কি বলবো? ওসিস মানে হচ্ছে তোমার কন্ডিশন বলতে পারো, এটাকে একটা কি বলতে পারো? কন্ডিশন বা প্রসেস। তো নেক্রোসিস মানে হচ্ছে ডেথ কন্ডিশন, মানে একটা সেলের যে মৃত্যু, ওই যে ডেড অবস্থায় থাকে, সেলটা যে ডেড অবস্থায় থাকে বা মৃত্যু অবস্থায় থাকে, ওটাকে বলা হয় নেক্রোটিস। যে প্রসেসের মাধ্যমে সেলটার মৃত্যু ঘটে ওটাকে বলা হয় নেক্রোসিস। যে প্রসেসের মাধ্যমে সেলটার মৃত্যু ঘটে ওটাকে বলা হয় নেক্রোসিস। এখন নেক্রোসিস কখন ঘটে? অ্যাপোপ্টোসিস কখন ঘটে এটা তো বুঝলাম। নর্মালি নেক্রোসিস ঘটে তখনই যখন সেলের পুষ্টির অভাব পড়ে, সেলের পুষ্টির অভাব, অথবা সেলে বিষাক্ত পদার্থর সংস্পর্শে আসে। যদি সেলগুলো সেল বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসে। তো নর্মালি দেখো, একটা সেল তোমার ধরো যে একটা সেল কি হয়, ধরো ওইটা নিউট্রিশন পাচ্ছে না, পর্যাপ্ত নিউট্রিশন পাচ্ছে না। তো পর্যাপ্ত নিউট্রিশন পাইলে কিন্তু একটা সেল নেক্রোসিস প্রসেসে মারা যাবে, কারণ পুষ্টির অভাবে মারা যাচ্ছে সেলটা। আরেকটা হতে পারে যে সেল যদি বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসে, মনে রাখবা যে বিষাক্ত পদার্থের সংস্পর্শে আসলেও সেলের মৃত্যু ঘটতে পারে, সেল তার ফাংশনটা করতে পারে না। সো এই মৃত্যুটা নিশ্চয়ই ভালো না, এই মৃত্যুটা হচ্ছে নট গুড। কারণ তোমার সেল যদি পুষ্টির অভাবে মারা যায়, একটা নতুন সেল,
একটা ধরো কোষ বিভাজনে অংশগ্রহণ করে এমন সেল, তো এমন সেল হচ্ছে ইয়াং সেল হয়। তো ইয়াং সেলগুলো যদি পুষ্টির অভাবে মারা যায় তাহলে তোমারই ক্ষতি, বা সেল যদি বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে মারা যায় তাহলে এটা তোমারই ক্ষতি। ধরো প্রয়োজনীয় যে সেলগুলো আছে, প্রয়োজনীয় সেলগুলো দেখা যাচ্ছে পুষ্টির অভাবে মারা যাচ্ছে, বিষাক্ত পদার্থের অভাবে মারা যাচ্ছে, তাহলে এটাকেই বলা হচ্ছে নেক্রোসিস। আর এটা অবশ্যই নট গুড, বিকজ তোমার যদি প্রয়োজনীয় সেলগুলো যদি পুষ্টির অভাব বা বিষাক্ত পদার্থের সংস্পর্শে এসে মারা যায় তাহলে প্রয়োজনীয় সেলগুলো তো তোমার বডির ফাংশনগুলো করতে পারতেছে না, আলটিমেটলি তোমারই লস হচ্ছে, তোমারই ক্ষতি হচ্ছে। সো ইটস নট গুড। আর এটা গুড কেন? কারণ পুরাতন সেলগুলো তো কাজ করতে পারে না, এগুলো এমনি বডি থেকে আউট হইতে হবে, নইলে এগুলো আবার ক্যান্সার সেলে পরিণত হয়ে যেতে পারে। তাই পুরাতন সেলগুলা এই অ্যাপোপ্টোসিস প্রসেসের মাধ্যমে দেহ থেকে বাইরে হয়ে যায় বা মৃত্যু ঘটে। এটা একটা জেনেটিক্যালি নিয়ন্ত্রিত প্রোগ্রাম, এই জন্য এটা বলা হয় প্রোগ্রাম সেল ডেথ। এটা হচ্ছে জেনেটিক্যালি নিয়ন্ত্রিত, এটা কিন্তু আবার জেনেটিক্যালি নিয়ন্ত্রিত না, ইটস নট গুড। এটাই, এই দুইটা জিনিস আছে। আশা করি অ্যাপোপ্টোসিস আর নেক্রোসিসটা বুঝতে পারছো। সো এখন আমরা মাইটোসিসে চলে যেতে পারি। মাইটোসিস, তো তোমাদের যে মাইটোসিস তোমরা এটা ক্লাস 8 থেকে 8, 9, 10 থেকে পড়ে আসতেছ। সো এখানে বুঝতে তোমাদের তেমন কোনো অসুবিধা হবে না যে মাইটোসিস সেল ডিভিশনটা কি। তো তোমরা এগুলো ক্লাস 8, 9 থেকে যেহেতু পড়ে আসছো তোমরা জানো যে মাইটোসিস সেল ডিভিশনটা মূলত 5টা পর্যায়ে হয়: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। 4-5টা পর্যায়ে এই মাইটোসিস সেল ডিভিশনটা একটা সেল থেকে 2টি সেলে পরিণত হয়। তো নর্মালি আমি যদি বলি হোয়াট ইজ মাইটোসিস সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশনটা কি বা মাইটোসিস কোষ বিভাজনটা কি, তাহলে তোমরা কি বলে দেখো, সে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভিন্ন জটিল পর্যায় অতিক্রম করে 2টি কোষে পরিণত হয় তাকেই মাইটোসিস কোষ বিভাজন বলে, তাই না? যে একটি কোষ বিভিন্ন জটিল পর্যায় অতিক্রম করে 5টা পর্যায় 2টি অপত্য কোষে পরিণত হয়, ওটাকে বলা হয় মাইটোসিস সেল ডিভিশন। আর এটাও জানো যে মাইটোসিস সেল ডিভিশনকে বলা হয় ইকুয়েশনাল সেল ডিভিশন। কেন সমীকরণিক সেল ডিভিশন? কেন? কারণ মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকে অপত্য কোষেও ঠিক ততগুলাই ক্রোমোজোম থাকে। সো ইকুয়েশনাল মানে সমান, ক্রোমোজোম সংখ্যা সমান। মাতৃকোষের গুণ যা অপত্য কোষের গুণতা, কোয়ালিটিও তা, আবার ক্রোমোজোম সংখ্যাও সেম। দ্যাটস ওয়াই মাইটোসিসকে ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়। তো এখান থেকে অ্যাকচুয়ালি প্রথমে কি জানবা যে এটার সংজ্ঞাটা, যে মাইটোসিসের সংজ্ঞা কি। ওই যে বললাম একটি কোষ বিভাজন, যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি কোষ বিভিন্ন জটিল পর্যায় অতিক্রম করে 2টি অপত্য কোষে পরিণত হয়, ওটাকে কি বলা হয়? মাইটোসিস কোষ। তো এখান থেকে পরবর্তীতে পড়বা যে এটাকে সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয়। সমীকরণিক কোষ বিভাজন কেন বলা হয়, তাই না? বিভাজন কেন বলা হয়? ওই যে আমি বললাম যে মাতৃকোষে যতগুলো ক্রোমোজোম থাকবে অপত্য কোষেও ঠিক ততগুলো ক্রোমোজোম থাকে, ক্রোমোজোম সংখ্যা সমান। দ্যাটস ওয়াই সমীকরণিক। মাইটোসিস কোথায় ঘটে? এটা কোথায় ঘটে? তোমরা জানো যে মাইটোসিস ঘটে হচ্ছে দেহ কোষে, কারণ মাইটোসিসের উদ্দেশ্যই হচ্ছে দেহর বৃদ্ধি। তো দেহ যদি বৃদ্ধি করাইতে চাও মাইটোসিস তো দেহ কোষেই ঘটতে হবে। এবং মনে রাখবা এগুলো হচ্ছে ডিপ্লয়েড, অবশ্যই দেহকোষ আমরা ডিপ্লয়েড না, আমাদের দেহকোষগুলো অবশ্যই ডিপ্লয়েড এবং এখানেই মাইটোসিস ঘটে, এতটুকু মনে রাখলেই চলবে। সো আমরা এখন দেখব যে কিভাবে অ্যাকচুয়ালি মাইটোসিসটা ঘটে থাকে। মূলত মাইটোসিসটা নর্মালি 2টা ধাপে ঘটে, একটা হচ্ছে তোমার এই ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। কীরকম? যেমন দেখো, এটা হচ্ছে আমার একটা সেল, আমার দেহকোষ, এখানে আছে নিউক্লিয়াস। সো এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস এবং এখানে ধরো ক্রোমোজোম আছে। তো আমি আপাতত 4টা ক্রোমোজোম আছে, হ্যাঁ, 1, 2, 3, 4, এগুলো হচ্ছে তোমার ক্রোমোজোম, ঠিক আছে? এগুলো হচ্ছে তোমার, এই জিনিসগুলো হচ্ছে ক্রোমোজোম। এখন দেখো এখানে অ্যাকচুয়ালি কি ঘটে, সেটা হচ্ছে এই যে ক্রোমোজোম, আমি 2টাই একই, বেশি একবো না, 2টা ক্রোমোজোম দিচ্ছি। দেখো এই যে এখানে কি ঘটে, প্রথমে আসো, এখানে যে
ক্রোমোজোম দেখতেছ, ক্রোমোজোমের রেপ্লিকেশন ঘটে, মানে এখানে দুইটা ক্রোমোজোম দেখতেছ, ক্রোমোজোমের বিভাজন ঘটবে এবং দুইটা ক্রোমোজোম থেকে 4টা ক্রোমোজোম তৈরি হবে। তাহলে আমি যদি দেখাই, এই দেখো ঠিক এই জায়গায় খেয়াল করো, এই যে এই জায়গায় যদি আমি দেখাই, এই দেখো এখানে কি ঘটবে, ক্রোমোজোমের বিভাজন ঘটবে। তাহলে দুইটা থেকে কয়টা, 4টা ক্রোমোজোম তৈরি হবে। তাহলে এখানে কি ঘটলো, ক্রোমোজোমের বিভাজন ঘটলো, ক্রোমোজোমের বিভাজন। তো ক্রোমোজোমের বিভাজন ঘটে দুইটা থেকে 4টা হলো। তো ক্রোমোজোমের বিভাজনের ঘটার পর এখানে অ্যাকচুয়ালি কি ঘটবে, ক্রোমোজোমের বিভাজন ঘটার পর যে ঘটনাটা ঘটবে এটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। খেয়াল করো, আমি যদি এখানে আঁকি, এই যে সেলটা, এই যে সেল, এখানে যে 4টা ক্রোমোজোম আছে, ধরো এভাবে দিচ্ছি, দুইটা এদিকে দুইটা এদিকে, এই যে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তো এই এখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, এই দেখছ ঠিক এই বরাবর নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। তার মানে এখানে এখন কি ঘটছে, নিউক্লিয়াস বিভাজন। আর তোমরা জানো যে নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে, ক্যারিওকাইনেসিস। এটাকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এটা আমি গত ক্লাসেও বলছিলাম যে ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে দুইটা ওয়ার্ড থেকে একটা ক্যারিয়ন, ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে হচ্ছে বিভাজন। তো ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। তাহলে তুমি দেখো আমি নিউক্লিয়াস বরাবর একটা বিভাজিত, নিউক্লিয়াস কিভাবে বিভাজিত হয়েছে এটা দেখাইছি। তো তোমরা জানো যে নিউক্লিয়াসের বিভাজন মানে হচ্ছে নতুন কোষ সৃষ্টি হওয়া। নিউক্লিয়াস বিভাজিত হয়ে যদি দুইটা নিউক্লিয়াস তৈরি করে, তাহলে দুইটা নিউক্লিয়াস থেকে দুইটা কোষ সৃষ্টি হবে। তাহলে নিউক্লিয়াসের পর যে বিভাজনটা ঘটবে, তাহলে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের সেলের সাইটোপ্লাজম আর এটা হচ্ছে আমাদের সেলের নিউক্লিয়াস। এখন পরবর্তীতে স্টেপে কি ঘটবে সেটা হচ্ছে, এই যে তুমি সেলটা দেখছ, এই দেখো এখন এই যে বিভাজনটা শুধুমাত্র নিউক্লিয়াসে না, এখন এটা এই যে সাইটোপ্লাজম দেখতেছো, সাইটোপ্লাজমেরও বিভাজন ঘটবে। এই দেখো এই যে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজমেরও বিভাজন ঘটতেছে। তার মানে এখানে কি ঘটলো, সাইটোপ্লাজম বিভাজন। আর তোমরা জানো যে সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটো থেকে আসছে সাইটোপ্লাজম, আর কাইনেসিস মানে বিভাজন। তো সাইটোপ্লাজম মানে হচ্ছে সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। দেখো নিউক্লিয়াসের বিভাজনের পর যে বিভাজনটা ঘটছে এটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। তার মানে এখানে প্রথমে দেখতেছো ক্যারিওকাইনেসিস, দেন পাচ্ছ সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিসের মাধ্যমে মাইটোসিস সেল ডিভিশনটা হয়ে থাকে। এবং খেয়াল রাখবা, মাইটোসিস সেল ডিভিশনে ক্রোমোজোম বিভাজন কয়বার হয়েছে, একবার, আর নিউক্লিয়াস বিভাজন কয়বার হয়েছে, একবার। এগুলো এমসিকিউতে আসে। ক্রোমোজোমের বিভাজন কয়বার হয়েছে, একবার, আর নিউক্লিয়াসের বিভাজনও কয়বার হয়েছে, একবার। আমি একবারের চেয়ে বেশি বিভাজিত করিনি। ক্রোমোজোম বিভাজন একবার, নিউক্লিয়াস বিভাজন একবার। এগুলো কোথায় আসে, এমসিকিউতে আসে। আর এখানে ক্যারিওকাইনেসিস ঘটে, মানে নিউক্লিয়াসের ডিভিশন ঘটে। তারপর যেটা ঘটে সেটা হচ্ছে সাইটোকাইনেসিস, মানে হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। এভাবেই মূলত মাইটোসিস প্রক্রিয়াটা চলতে থাকে। এখন তোমরা জানো যে মাইটোসিসকে বিভিন্ন উপপর্যায়ে ভাগ করা হয়েছে। কীরকম, পর্যায়ে ভাগ করা হয়েছে, জটিল পর্যায়ে বলে এগুলোকে। কি বলে, জটিল পর্যায়। তোমরা ক্লাস 8-9 থেকে পড়ে আসতেছ। 5টা উপপর্যায়। নর্মালি এই উপপর্যায়গুলোকে ভাগ করাইছে আমাদের স্টাডির জন্য। নর্মালি মাইটোসিস কোষ বিভাজন একসাথেই ঘটে, মানে 1 সেকেন্ডের ব্যবধানে ঘটে ফেলে, 1 সেকেন্ডের কম সময়ের ব্যবধানে। তা বুঝতেই পারতেছ এইসব ফেজগুলো কেন দেওয়া হয়েছে, আমাদের স্টাডি করার সুবিধার্থে। এইসব 5টা পর্যায় যেগুলো আছে এগুলো কেন দেওয়া হয়েছে, এগুলো আমাদের স্টাডি করার সুবিধার্থে দেওয়া হয়েছে, এমনি দেওয়া হয়নি। এমনি নর্মালি কিন্তু এইসব উপপর্যায়গুলো থাকে না। একটা সেল থেকে কিন্তু 2টা সেল 1 সেকেন্ডের কম ব্যবধানে তৈরি হয়ে যায়। তো এখানে আবার ফেজ কি, ফেজ দেওয়া হয়েছে মূলত স্টাডি করার জন্য। তো কয়টা ফেজ মাইটোসিসের কয়টা ফেজ, 5টা ফেজ, তাই না? কি কি, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রথমে যেটা ঘটে সেটা হচ্ছে প্রোফেজ। আমরা শুরুতে দেখব প্রোফেজ। তো নর্মালি জানো যে এটা হচ্ছে আমাদের একটা, ধরো এই যে এই জায়গা, এটা হচ্ছে আমাদের একটা সেল, এটা হচ্ছে সেলের নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম কিভাবে থাকে, এখানে থাকে নিউক্লিওলাস, হ্যাঁ, আর এখানে থাকে পেঁচানো, এভাবে সুতা থাকে না, এভাবে। এই যে তোমরা যখন
একটা সেলের নিউক্লিয়াস আঁকো, নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস দাও, আর নিউক্লিওলাসের সাথে প্যাঁচানো আকারে কিছু একটা দাও। এই যে প্যাঁচানো আকারে যেটা দিচ্ছ এটাকে নর্মালি আমরা ক্রোমোজোম বলি না। এই যে প্যাঁচানো আকারে যে জিনিসটা দিচ্ছ এটা কিন্তু আমরা ক্রোমোজোম ডাকি না, এটাকে আমরা ডাকি নিউক্লিয়ার রেটিকুলাম। এটাকে আমরা ডাকি নিউক্লিয়ার রেটিকুলাম। নিউক্লিয়ার কেন বলতেছে? নিউক্লিয়ার মানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে আছে, আর রেটিকুলাম মানে হচ্ছে তন্তু। এটাকে বোঝাচ্ছে তন্তু। তার মানে এটাকে বলতে পারো যে ক্রোমাটিন তন্তু। এটা আরেকটা নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। দেখো এটাকে আমি ক্রোমোজোম ডাকতেছি না, এটাকে আমি কি ডাকতেছি না, এই যে প্যাঁচানো আকারে যে চিকন করে দেখো, এই যে আমরা এভাবে আঁকি না, আমরা এভাবে পেঁচাই পেঁচাই দিই একটা না চিকন সুতা করে, এটা প্যাঁচানো অবস্থায় থাকে এবং এটাকে আমরা বলি নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। এটাকে আমরা ক্রোমোজোম ডাকি না, কারণ এটা হচ্ছে কোষের অবিভাজনরত অবস্থা, এখানে কোনো বিভাজন ঘটতেছে না। আর তুমি কখনো কোষের অবিভাজনরত অবস্থায় জীবনেও মাইক্রোস্কোপের নিচে নর্মাল মাইক্রোস্কোপের নিচে তুমি এসব জিনিস দেখতে পাবে না, এই নিউক্লিয়ার রেটিকুলামকে দেখতে পাবে না, কারণ এটা প্যাঁচানো এবং খুবই চিকন। খেয়াল করো এই যে চিকন দেখছ, খুবই চিকন, এটা তুমি দেখতে পারবে না। তার মানে এটা হচ্ছে কোষের অবিভাজনরত অবস্থা। এই কোষটা যখন বিভাজন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন নিউক্লিয়ার রেটিকুলাম থেকে ক্রোমাটিন তন্তু থেকে আসবে ক্রোমোজোম। তার মানে শুরুতে নর্মাল অবস্থায় কিন্তু এটা ক্রোমোজোম না, এটার নাম হচ্ছে ক্রোমাটিন তন্তু। যখন এটা সেল ডিভিশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তখন ক্রোমাটিন তন্তু থেকেই আসবে ক্রোমোজোম। সো আশা করি বুঝতে পারছো, ক্রোমাটিন তন্তু থেকেই আসবে ক্রোমোজোম। সো এই কথাটা যেহেতু বুঝতে পারো তাহলে আমি শুরু করতে পারি। দেখো যে প্রোফেজ সবচেয়ে দীর্ঘ পর্যায়, মনে রাখবে এটা এমসিকিউতে আসে, সবচেয়ে দীর্ঘ পর্যায় এটা এমসিকিউতে আসে। প্রোফেজ কথাটাকে ভাঙলে প্রো হচ্ছে আদি আর ফেজ হচ্ছে পর্যায়, আদি পর্যায় মানে বুঝাইতে যাচ্ছে এটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম পর্যায় মাইটোসিস প্রক্রিয়া শুরু হওয়ার প্রথম পর্যায় বা আদি পর্যায়। তো প্রোফেজে কি ঘটনাগুলা ঘটে সেটা হচ্ছে প্রোফেজের সময় তুমি যখন একটা সেলের নিউক্লিয়াসকে দেখবা, নিউক্লিয়াসটা আকারে বড় হবে, নিউক্লিয়াস আকারে বড় হবে। তুমি যখন দেখবা যে সেল ডিভিশনটা শুরু হচ্ছে বা প্রোফেজ পর্যায়, তখন দেখবা নিউক্লিয়াসটা একটু অনেক বড় হয়ে যাবে, এই ঘটনাটা ঘটে। দ্বিতীয় নাম্বার যে ঘটনা ঘটে, নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমাটিন তন্তু আছে না, একটু আগে লিখলাম যে ক্রোমাটিন তন্তুর জল বিয়োজনের ফলে ক্রোমোজোম সৃষ্টি হবে। এই যে এখন বললাম যে ক্রোমাটিন তন্তু থেকে ক্রোমোজোম সৃষ্টি হবে, তাহলে 2 নম্বরে আমি কি লিখতে পারি যে জল বিয়োজনের ফলে। জল বিয়োজন মানে কি, যে পানি ছেড়ে দিবে। কেন পানি ছেড়ে দিবে? তোমরা জানো যে একটা সুতা যদি পানির ভিতরে রাখো তাহলে এটা পেঁচানো অবস্থায় থাকবে এবং ডুবে থাকবে না, তাই না, ভেসে থাকবে। তো আস্তে আস্তে এই ক্রোমাটিন তন্তুগুলোর ভিতরে যে পানি আছে না, পানিগুলো সে আস্তে আস্তে বাইরে ছেড়ে দিবে, মানে বিয়োজিত করবে। বিয়োজিত মানে কি, ছেড়ে দেওয়া, পানি ছেড়ে দেওয়া। তো ওই যে ক্রোমাটিন তন্তুগুলো আছে না, পানি ছেড়ে দিলে তখন তারা ক্রোমোজোমে পরিণত হবে। তাহলে দেখো জল বিয়োজনের ফলে নিউক্লিয়ার রেটিকুলাম নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে একটু আগে আমি তোমাদেরকে বললাম যে নিউক্লিয়ার রেটিকুলাম যখন সেল ডিভিশন প্রক্রিয়া শুরু হয় তখন ওটা ক্রোমোজোমে পরিণত হয়, নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম। আমাদের ক্রোমোজোম কয়টা বলো তো? আমাদের 23 পেয়ার্স, 46টা। তাহলে এরকম নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম দেখা দিবে কোত্থেকে? নিউক্লিয়ার রেটিকুলাম থেকে। কেন হয়েছে? জল বিয়োজনের ফলে। হ্যাঁ, কারণ জল বিয়োজনের ফলে ক্রোমোজোম একটু মোটা হবে, হ্যাঁ, তো মোটা হওয়ার কারণে খাটো হবে, তো একটু দেখতে একটু সুবিধা হবে, মাইক্রোস্কোপের নিচে তুমি দেখতে পাবে। তারপর কি হয়? স্টিল ক্রোমোজোম পানি ছাড়তে থাকে। জল বিয়োজনের ফলে তো ক্রোমোজোম পরিণত বুঝলাম, এখনো ক্রোমোজোম পানি ছাড়তে থাকবে। তার মানে আমি বলতে চাচ্ছি যে ক্রোমোজোমগুলো স্টিল পানি ছাড়ার মাধ্যমে সংকুচিত হবে, মোটা হবে, খাটো হবে। তার মানে দেখো যে
সংকুচিত হয়ে মোটা ও খাটো হতে থাকে ক্রমাগত জল বিয়োজনের কারণে। তার মানে তুমি দেখো, ওই যে বলি স্টিল ক্রোমোজোম পানি ছাড়তে থাকবে, তো পানি ছাড়তে থাকলে স্টিল এটা সংকুচিত হতে থাকবে এবং সংকুচিত হয়ে একসময় এটা কি হয়ে যাবে, যে মোটা হবে, খাটো হবে, তখনই তোমার মাইক্রোস্কোপের নিচে আস্তে আস্তে ক্রোমোজোমগুলোকে দেখা যাবে। নর্মালি তুমি ক্রোমোজোমকে দেখতে পারবে না। সো আস্তে আস্তে মোটা হবে, তারপর খাটো হবে জল বিয়োজনের কারণে। এবং মনে রাখতে হবে, পরিশেষে জল বিয়োজনের কারণে মোটা এবং খাটো হওয়ার কারণে এবং ফলে এরা রং ধারণ করতে পারবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে পানি ছেড়ে দিচ্ছে, পানি ছেড়ে দেওয়ার কারণে সংকুচিত হয়ে মোটা হচ্ছে, খাটো হচ্ছে, স্টিল তুমি মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোমকে দেখতে পাবে না। কারণ মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোম দেখতে হলে তোমাকে ক্রোমোজোমকে কালার করতে হবে, আর কালার করাকে বলা হয় স্টেইনিং। মনে রাখবে, স্টেইন কথাটা যেখানে শুনবে, স্টেইন মানে হচ্ছে কালার করা। তোমাকে ক্রোমোজোমকে কালার করতে হবে, একটা প্রসিডিউর আছে। তোমরা পেঁয়াজের ক্ষেত্রে করছো কিনা জানি না, যে পেঁয়াজের যে পেঁয়াজের যে সেল ডিভিশনের যে ফেজগুলো দেখার জন্য তোমরা হয়তো প্রসেসটা করতে পারো। এবং প্রসেসে পেঁয়াজের ক্ষেত্রে যে স্টেইনিং, যে কালার করার জন্য যে জিনিসটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে ক্যারামিন। তার মানে রং করার জন্য কিছু কালার ইউজ করা হয়, এগুলোকে বলা হয় রিয়েজেন্ট বা স্টেইনিং। কি যেমন ক্যারামিন, যেমন পেঁয়াজের ক্ষেত্রে আমরা কি করি, পেঁয়াজের মূলের ক্ষেত্রে আমরা ক্যারামিন কালারটা ইউজ করে থাকি, যেটা ক্রোমোজোমকে লাল করে। এছাড়া শুধু ক্যারামিন ইউজ করে না, যেমন মানুষের ক্ষেত্রে আমি যদি বলি যে মানুষের ক্ষেত্রে এক ধরনের স্টেইনিং ইউজ করে, সেটা হচ্ছে গিয়াসমা। এই ধরনের স্টেইনিংও কি করে, ইউজ করে। তো এই স্টেইনিংগুলো কেন ইউজ করে, এটা হচ্ছে ক্রোমোজোমকে কালার করা, যাতে মাইক্রোস্কোপের নিচে ক্রোমোজোমগুলোকে দেখতে পারা যায়। ফলে ক্রোমোজোম রং ধারণ করতে পারবে বিধায় আমরা এগুলো দিচ্ছি। কেন পারবে, কারণ দেখো ক্রোমোজোম ক্রমাগত জল বিয়োজন করতেছে, আর ক্রমাগত জল বিয়োজন করলে তার ভেতরে খালি জায়গা থেকে যাচ্ছে, ফলে রং দিলে ওই রংটা সে অ্যাবজর্ব করতে পারবে। পানি থাকলে তো অ্যাবজর্ব করতে পারবে না, সো অ্যাবজর্ব করে মাইক্রোস্কোপের নিচে আমাদের দেখতে সুবিধা হবে। এটাই হচ্ছে মেইন কথা। তারপর আর কি হতে পারে প্রোফেজে, এটা একটা দীর্ঘ পর্যায়, তো এখানে অনেক কিছুই ঘটে। এমসিকিউতে যদি আসে প্রোফেজ কি, তাহলে দীর্ঘ পর্যায়, সবচেয়ে দীর্ঘ পর্যায় কোনটি, প্রোফেজ। ওকে, এবং এটা দীর্ঘ পর্যায় বিধে এখানে অনেক কিছুই ঘটবে। এবং দেখো এখানে কি হবে, যে ক্রোমোজোমে, তোমরা জানো যে ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে, খেয়াল করো। তো আমরা যখন একটা ক্রোমোজোম আঁকি, নর্মালি এভাবে আঁকি, এটা ক্রোমোজোমের বাহু, অথবা এভাবে আঁকি। তো এভাবে আঁকলে বলি একটা ক্রোমাটিড, আর এভাবে আঁকলে দুইটা ক্রোমাটিড। তো নর্মালি ক্রোমোজোমগুলোতে কি কোনো ক্রোমাটিড দেখা যাবে? তো বলা হচ্ছে ক্রোমোজোমগুলোতে ক্রোমাটিড আছে, বা এই প্রোফেজে ক্রোমাটিড থাকে, বাট স্পষ্ট দেখা যায় না বা স্পষ্ট বোঝা যায় না। সো ক্রোমোজোমে কি থাকে, ক্রোমাটিড থাকে, বাট স্পষ্ট বোঝা যায় না। তার মানে এখানে আমি বলতে পারি যে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। তার মানে প্রোফেজে কিন্তু ক্রোমাটিড থাকে, ক্রোমোজোমে ক্রোমাটিড থাকে। আর দেখো ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়। নর্মালি দেখো এখানে কয়টা ক্রোমাটিড, একটা। তো এদিক দিয়ে যদি একটা ডিভিশন করি, তাহলে দুইটা ক্রোমাটিড পাওয়া যাচ্ছে। তার মানে ক্রোমোজোম দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, মানে প্রোফেজে কিন্তু তুমি ক্রোমাটিড পাবে, তাও দুটি। এটা মাথায় রাখতে হবে, কিন্তু স্পষ্ট বোঝা যায় না। এটা লিখতে পারো, তবে স্পষ্ট নয়। এবং দেখো নিউক্লিয়ার মেমব্রেন, লাস্ট ওয়ান, সেটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস আস্তে আস্তে বিলুপ্ত হওয়া শুরু করবে। নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাস বিলুপ্তি হতে থাকবে, কিন্তু পুরোপুরি হবে না, এটা মাথায় রাখবা।
মানে হওয়া শুরু করবে আর কি, কিন্তু পুরোপুরি সমাপ্ত হবে না, পুরোপুরি সমাপ্ত হবে মেটাফেজে গিয়ে। এই ঘটনাগুলো তোমাকে অবশ্যই লিখতে হবে প্রফেসে। এটা হচ্ছে নিউক্লিয়াস আকারে বড় হবে, জল বিয়োজনের ফলে নিউক্লিয়ার রেডিকুলাম নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোমে পরিণত হয় এবং ক্রোমোজোম সংকুচিত হয়ে মোটা ও খাটো হতে থাকে এবং ক্রমাগত জল বিয়োজন করে, ফলে এরা রং ধারণ করতে পারে। যেমন এই যে স্টেনিংগুলো আমরা ইউজ করি, তো এই স্টেনিংগুলো ইউজ করার কারণে এরা রং ধারণ করতে পারে, ওই রঙগুলো ধারণ করতে পারে, ফলে আমাদের মাইক্রোস্কোপের নিচে দেখতে সুবিধা। এবং মনে রাখবা ক্রোমোজোম কিন্তু দুটি ক্রোমাটিডে বিভক্ত হয়, মানে ওই ক্রোমোজোমে ক্রোমাটিড আছে দুটি, কিন্তু স্পষ্ট নয়, তবে স্পষ্ট নয়। এবং নিউক্লিয়ার মেমব্রেন ও নিউক্লিওলাস বিলুপ্তি হতে থাকবে। একটু মাথায় রাখতে হবে যে এখানে যে তুমি ক্রোমোজোম সংকুচিত হতে দেখতেছ, আর এখানে যে ক্রোমোজোম সংকুচিত হওয়া এবং এখানে যে এই নিউক্লিওলাসের বিলুপ্তি দেখতেছ, এই ঘটনাটা নর্মালি কেন হয়? দেখো এখানে যে ক্রোমোজোম সংকুচিত হচ্ছে আর এখানে যে নিউক্লিওলাস বিলুপ্তি ঘটতেছে, এটা মূলত সিডিকে সাইক্লিন প্রোটিনের ফসফোরাইলেশনের কারণে হয়। সিডিকে সাইক্লিন কমপ্লেক্স কিছু প্রোটিনকে ফসফোরাইলেটেড করে, ফসফোরাইলেটেড করে। তো কিছু প্রোটিনকে ফসফোরাইলেটেড করার কারণে ক্রোমোজোম কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়, এবং সংকুচিত হওয়ার কারণে মোটা হয়ে যায়, খাটো হয়ে যায়, আর নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। এই লাইনটা বইয়ে আছে যে সিডিকে সাইক্লিন কমপ্লেক্স কিছু প্রোটিনকে ফসফোরাইলেটেড করে, কারণ সিডিকে মানে কাইনেস আর কাইনেস মানে হচ্ছে ফসফেট গ্রুপ ট্রান্সফার করা, আর ফসফেট গ্রুপ ট্রান্সফার করাকে বলে ফসফোরিলেশন। এরা কিছু প্রোটিনকে ফসফোরিলেশন করে তোমার নর্মালি কি করে? ক্রোমোজোম সংকুচিত করে এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটে। এই প্রসেসগুলো তোমাকে লিখতে হবে এবং মনে রাখতে হবে। এটার পর হচ্ছে প্রোমেটাফেজ। তো প্রোমেটাফেজে কি হয়? স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এবং মনে রাখতে হবে প্রোফেজের শেষের দিকে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়েছে। এটাও মনে রাখবা যে এখানের শেষের দিকে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। তার মানে প্রোফেজে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় আর প্রোমেটাফেজে সেটা আমরা দেখে থাকি। তার মানে প্রোফেজ তোমরা বুঝলা, তো আমি এটা একটু মুছে দিচ্ছি। প্রোফেজের পর যেটা আসে সেটা হচ্ছে প্রোমেটাফেজ। নাম্বার বি, প্রোমেটাফেজ। দেখো প্রোফেজের যদি আমি ফিগারটা একটু দেখাই তোমাদেরকে, প্রোফেজের ফিগার কিরকম ছিল? এটা হচ্ছে আমাদের সেল, এটা হচ্ছে সেলের নিউক্লিয়াস, এবং এখানে ক্রোমোজোম যেগুলো থাকবে ক্রোমাটিড থাকবে, তবে স্পষ্ট না। তো দেখো এখানে আমি যদি ক্রোমোজোমগুলো আঁকি, দেখো এখানে দেখো ক্রোমোজোম, এই দেখো ক্রোমোজোমগুলো দুইটা ক্রোমাটিড আছে বাট স্পষ্ট না, চিকন। এই ক্রোমোজোমগুলো দুইটা ক্রোমাটিড আছে, এগুলো স্পষ্ট না। এখানেও ক্রোমোজোম আছে, দুইটা ক্রোমাটিড আছে, স্পষ্ট না। ক্রোমোজোম আছে, দুটা ক্রোমাটিড আছে, স্পষ্ট না, এবং এখানে আমরা নিউক্লিওলাস দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে তোমার কিসের ফিগার? প্রোফেজের ফিগার। এবং দেখো ক্রোমোজোমগুলো কিন্তু আস্তে আস্তে ক্রোমাটিডে বিভক্ত হয়েছে, আর ক্রোমাটিডগুলো কিন্তু স্পষ্ট না। দেখো এখানে আমি স্পষ্টভাবে ক্রোমাটিডগুলো দেখাই নাই। তো এটা হচ্ছে প্রোফেজ সবচেয়ে দীর্ঘ পর্যায়। এবং প্রোমেটাফেজ, প্রো মানে হচ্ছে আগে, মেটা মানে হচ্ছে মধ্যে, আর ফেজ মানে হচ্ছে ফেজ। এটা হচ্ছে প্রোমেটাফেজ মানে হচ্ছে প্রোফেজের পরে আর মেটাফেজের আগে। কারণ জানো যে প্রোমেটাফেজ কোথায় থাকে? প্রোফেজের পরে থাকে এবং মেটাফেজের আগে থাকে, তাই এটার নাম হচ্ছে প্রোমেটাফেজ। প্রোফেজের আগে আর প্রোফেজের পরে আর মেটাফেজের আগে। এখন দেখো প্রোমেটাফেজে কি হয়, খুবই ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্রোমেটাফেজে স্পিন্ডল যন্ত্র কি হয়? সৃষ্টি হয়। তো তোমরা জানো যে নর্মালি প্রোফেজে কি হয়? শেষের দিকে যে তোমার স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হয়, নর্মালি এই প্রোমেটাফেজে এসে আমরা সেটা দেখে থাকি। কিভাবে? সেটা হচ্ছে তোমরা জানো যে প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম থাকে। তো সেন্ট্রোজোম কি করে? এভাবে দুই মেরুতে চলে যায়, এটা সেল, এবং সেন্ট্রোজোম কি করে? এভাবে দুই মেরুতে প্রাণী কোষের ক্ষেত্রে দুইটা সেন্ট্রোজোম এভাবে চলে যায়। আর সেন্ট্রোজোমে থাকে সেন্ট্রিওল কি করে? মাইক্রোটিউবুল নিঃসরণ করে। তাহলে মাইক্রোটিউবুল নিঃসরণ করে এখানে কি তৈরি করে? স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এই দেখো স্পিন্ডল যন্ত্র।
স্পিন্ডল যন্ত্র তৈরি করে। এখানে একটা সেন্ট্রোজোম, এখানে একটা সেন্ট্রোজোম, আর সেন্ট্রোজোমের ভিতরে থেকে সেন্ট্রিওল, সেন্ট্রিওল মানে মাইক্রোটিউবুল, মাইক্রোটিউবুল ছুঁড়ে দিয়ে দুই মেরুতে থাকে, মাইক্রোটিউবুল ছুঁড়ে দিয়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। এটা হচ্ছে প্রাণী কোষে ঘটে, কারণ উদ্ভিদ কোষে কিন্তু সেন্ট্রিওলটা থাকে না। তো উদ্ভিদ কোষে এই জন্য কী হয়, সেটা হচ্ছে তন্তুময় প্রোটিন থেকে, কতগুলো বুঝছো? তো তন্তুময় প্রোটিন দুই মেরুতে যায়, দুই মেরুতে গিয়ে ওরাও কি ছুঁড়ে, মাইক্রোটিউবুল ছুঁড়ে স্পিন্ডল ফাইবার যন্ত্রটা তৈরি করে। প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোম করে, দুই মেরুতে দুইটা সেন্ট্রোজোম যায়। এবং খেয়াল রাখবা যে এখান থেকে এই যে সেন্ট্রোজোম আছে, এবং সেন্ট্রোজোম থেকে এভাবে কিছু রে বাইর হয়, দেখবা এই যে সেন্ট্রোজোম বলো, এখান থেকে এভাবে কিছু রে বাইর হয়, এই রে, এভাবে কিছু রে বাইর হয়, এগুলাকে বলা হয় অ্যাস্টার রে। এগুলাকে কি বলে? অ্যাস্টার রে বা অ্যাস্টার তন্তু। সেটা হচ্ছে এই অ্যাস্টার রেগুলো অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে এটা তো সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম থেকে কিছু মাইক্রোটিউবুল বের হয়, এই যে এভাবে মাইক্রোটিউবুল বের হয়, এবং এই টিউবুলগুলো দিয়ে মূলত স্পিন্ডল যন্ত্রটা সৃষ্টি হচ্ছে। তো এটা দেখতে অনেকটা স্টারের মতো, আমরা যে আকাশে স্টার দেখি, এটার শেপটা দেখতে অনেকটা স্টারের মতো, তাই এটাকে বলা হয় অ্যাস্টার রে। নর্মালি অ্যাস্টার রে মানে হচ্ছে কি, এই সেন্ট্রোজোম প্লাস এর চারিদিকে অবস্থিত মাইক্রোটিউবুল, এবং এই মাইক্রোটিউবুলগুলো এইভাবে ছুঁড়ে দিয়ে তোমার স্পিন্ডল যন্ত্রগুলো সৃষ্টি করে। আর এটা স্টারের মতো দেখতে বিদায়, তারার মতো দেখতে বিদায় এটাকে বলা হয় অ্যাস্টার রে, স্টার শেপড, এটা মাথায় রাখতে হবে। তাহলে প্রোফেজে কি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। প্রাণী কোষের ক্ষেত্রে কিরকম বললাম, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি দিয়ে হয়, তন্তুময় প্রোটিন দিয়ে হয়, তন্তুময় প্রোটিন দিয়ে দুই মেরুতে যায়, দুই মেরুতে গিয়ে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করে। আর প্রাণী কোষে হয় মূলত সেন্ট্রোজোম দিয়ে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, এটা বুঝলাম। দেখো, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হওয়ার পর ঘটনা কি ঘটবে, এই যে তুমি এখানে দেখো, এই সেন্ট্রোজোম থেকে এভাবে একটা, হ্যাঁ সেন্ট্রোজোম, এই সেন্ট্রোজোম এদিকে এদিকে একটা সেন্ট্রোজোম, এবং এখানে দুই মেরুতে থাকে, এবং এখানে কতগুলো এভাবে তন্তু তৈরি হয়েছে, তাই না? এগুলাকে বলে, এই একটা দেখো, এই যে এই একটা, এগুলাকে কি বলে, এগুলাকে বলা হয় স্পিন্ডল ফাইবার, তন্তু। স্পিন্ডল ফাইবার, স্পিন্ডল যন্ত্রতে যে তন্তুগুলো থাকে এটাকে বলা হয় কি, স্পিন্ডল ফাইবার। খেয়াল করো, এই যে এটা একটা স্পিন্ডল ফাইবার, এটা একটা স্পিন্ডল ফাইবার, এটা একটা স্পিন্ডল ফাইবার, এগুলো এক একটা স্পিন্ডল ফাইবার। আর তোমরা জানো স্পিন্ডল ফাইবারে কি হয়, ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয়। তার মানে আমি যদি এই চারটা ক্রোমোজোমকে আমি দেখাই, খেয়াল করো, ধরো এই স্পিন্ডল ফাইবারে এই একটা সেন্ট্রোমিয়ার, এবং এই ক্রোমোজোমটা এভাবে যুক্ত হয়েছে, দুইটা ক্রোমাটিড, মাথায় রাখবে কয়টা ক্রোমাটিড, দুইটা। তার মানে এটা এই স্পিন্ডল ফাইবারে যুক্ত হয়েছে। ধরো এই স্পিন্ডল ফাইবারে আরেকটা ক্রোমোজোম যুক্ত হয়েছে, দুইটা। এভাবে ধরো এখানে এই স্পিন্ডল ফাইবারে একটা, এখানে ধরো এই স্পিন্ডল ফাইবারে একটা, অবশ্যই এলোমেলোভাবে যুক্ত হবে। তাহলে এই চারটা যে ক্রোমোজোম, যেখানে দুইটা ক্রোমাটিড থাকবে, আমি তো বলছিলাম, দেখো স্পিন্ডল ফাইবারগুলোতে যুক্ত হয়েছে। তো নর্মালি দেখো, নর্মালি ক্রোমোজোমের কোন অংশটা স্পিন্ডল ফাইবারে যুক্ত হয়, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশটা, এই যে সেন্ট্রোমিয়ার তো চিনো, তাই না? এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আর সেন্ট্রোমিয়ারকে ঘিরে কি থাকে, দুইটা ক্রোমাটিড থাকে, এই যে দুইটা ক্রোমাটিড, আর এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। এই সেন্ট্রোমিয়ারটাই মূলত কি হয়, যে স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয়। তো সেন্ট্রোমিয়ারগুলা যে স্পিন্ডল ফাইবারের সাথে যুক্ত হয় তাকে বলা হয় ট্র্যাকশন ফাইবার। তাকে বলা হয় কি, ট্র্যাকশন ফাইবার। তাহলে ট্র্যাকশন ফাইবার কি, যে স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ার যুক্ত হয়, সহজ কথায় যে ফাইবারে, যে স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোম যুক্ত হয় ওইটাই হচ্ছে ট্র্যাকশন ফাইবার। যে স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোম যুক্ত হয় না, এটা ট্র্যাকশন ফাইবার না। যেমন ধরে নাও যে এখানে একটা স্পিন্ডল ফাইবার আছে যেখানে কোনো ক্রোমোজোম যুক্ত হয়নি, তাহলে ওই স্পিন্ডল ফাইবারটাকে তুমি ট্র্যাকশন ফাইবার বলতে পারবে না। ট্র্যাকশন ফাইবার তখনই বলতে পারবে যে স্পিন্ডল ফাইবারে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয়, ওটাই একমাত্র ট্র্যাকশন ফাইবার। বাকিগুলোতে যদি না বসে তাহলে ওগুলোতে ট্র্যাকশন ফাইবার না, ওগুলো স্পিন্ডল ফাইবারই। এখন খেয়াল করো যে তোমরা কি জানো যে এই যে প্রোমেটাফেজ ফেজে এই যে এলোমেলোভাবে যে ক্রোমোজোমগুলো থাকে, এগুলা কিন্তু একটা সময় গিয়ে বা প্রোমেটাফেজের শেষের দিকে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। বিষুবীয় অঞ্চল মানে কি, এই যে এটা হচ্ছে দুই মেরুর মাঝখানের অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল।
তাহলে এখন দেখো এখানে ক্রোমোজোমগুলো এলোমেলো আছে, তো ক্রোমোজোমগুলো কি করবে, এখন বিষুবীয় অঞ্চলে আসবে। বিষুবীয় হচ্ছে মাঝখান বরাবর আসবে। এখন মাঝখান বরাবর কিভাবে আসবে, ধরো এই ক্রোমোজোমটা মাঝখান বরাবর আসতে চাচ্ছে, তাহলে একে অবশ্যই এই ট্র্যাকশন ফাইবার দিয়ে বা এই স্পিন্ডল ফাইবার দিয়েই তো আসতে হবে। নর্মালি ধরো এটা একটা তার, এটা হচ্ছে একটা তার এবং তারের ভিতর দিয়ে কোনো কিছু একটা যাচ্ছে, তাহলে এটা ধরো এখান থেকে এখানে আসতে যাচ্ছে, এটা হচ্ছে ধরো বিষুবীয় অঞ্চল। ধরো এই যে রিংটা, ধরো রিং, এই রিংটা যদি এই তারের মধ্য দিয়ে এদিকে আসতে চায়, তাহলে এই রিংটাকে তারের মধ্য দিয়ে চলতে হবে না, তাহলে এই রিংটাকে তারের মধ্যে চলে মাঝখানে আসতে হবে। তার মানে খেয়াল করো এইখানে যে ক্রোমোজোমটা দেখতেছো, এই যে ট্র্যাকশন ফাইবার এটা যুক্ত আছে, তারা ট্র্যাকশন ফাইবার দিয়ে চলাচল করতে পারে। অনেকটা এরকম দেখছো কিনা দেখি বিদেশে থাকে, সেটা হচ্ছে তারের যানবাহন, যে তার দিয়ে কোন একটা যানবাহনে মানুষ চড়ে যায় আকাশে একটু উপরে, তার দিয়ে কোনো একটা যানবাহন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, বিদেশে থাকে, এখানে নেই। সো এই যে জিনিসটা দেখতেছো, এই তারটাই হচ্ছে ট্র্যাকশন ফাইবার। এই যে আংটিটা যাচ্ছে এটাই হচ্ছে ক্রোমোজোম। তার মানে এ যদি এখান থেকে এখানে আসতে চায় বিষুবীয় অঞ্চল বরাবর, তাহলে একে এই ট্র্যাকশন ফাইবার দিয়েই মুভ করতে হবে, ট্র্যাকশন ফাইবারে মুভ করে যেতে হবে। এখন কথা হচ্ছে এই মুভটা কিভাবে পসিবল হয়, বা আমি জিজ্ঞেস করতে পারি তোমাদেরকে যে কিভাবে 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 ক্রোমোজোম ট্র্যাকশন ফাইবার দিয়ে মুভ করতে পারে, মুভ করে বিষুবীয় অঞ্চলে আসতে পারে। সেটা হচ্ছে তোমরা যে জানো যে সেন্ট্রোমিয়ার আছে ক্রোমোজোমের, তো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার কার সাথে যুক্ত হয়, স্পিন্ডল ফাইবারের সাথে। এখন দেখো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারের সাথে কিভাবে স্পিন্ডল ফাইবার যুক্ত হয়, মাথায় রাখবা স্পিন্ডল ফাইবার কিন্তু কি দিয়ে তৈরি, মাইক্রোটিউবিল দিয়ে। স্পিন্ডল ফাইবার কি দিয়ে তৈরি হয়েছে, মাইক্রোটিউবিল দিয়ে। তো এই যে স্পিন্ডল ফাইবারটা দেখতেছ, এই স্পিন্ডল ফাইবারের মাইক্রোটিউবুল সেন্ট্রোমিয়ারের কাইনোটেকরের সাথে যুক্ত হয়। তোমরা জানো যে ঠিক সেন্ট্রোমিয়ারের পাশে এভাবে একটা কাইনোটেকর থাকে, তোমরা যখন ক্রোমোজোমের স্ট্রাকচার করছো এভাবে একটা কাইনোটেকর থাকে, এভাবে দুই পাশে দুইটা। এখন এই সেন্ট্রোমিয়ারটা যুক্ত হয় কিভাবে, ট্র্যাকশন ফাইবারের সাথে। এই যে ট্র্যাকশন ফাইবারের যে মাইক্রোটিউবুল দেখতেছো না, এটা এই কাইনোটেকরের সাথে যুক্ত হয়। আর কাইনেটোকর আছে মোটর প্রোটিন, খেয়াল করো কাইনেটোকরের মোটর প্রোটিন আছে, আর কাইনেটোকরের মোটর প্রোটিনের সাথে এই মাইক্রোটিউবুলটা যুক্ত হয়। ভালো করে খেয়াল করো, কাইনেটোকরের মোটর প্রোটিনের সাথে এই মাইক্রোটিউবুলটা যুক্ত হয়। এখন এই কাইনেটোকরের যে মোটর প্রোটিনটা আছে এটা কি করে, এটা এটিপি ভেঙে এডিপি এবং এটিপিকে ভেঙে এডিপি এবং একটা ইনঅর্গানিক ফসফেটে রূপান্তর করে, যার কারণে প্রচুর শক্তি তৈরি হয়। তো ওই শক্তিটাকে কাজে লাগিয়ে এই ক্রোমোজোমটা ট্র্যাকশন ফাইবার দিয়ে বিষুবীয় অঞ্চলে আসে। তার মানে কিভাবে ক্রোমোজোম ট্র্যাকশন ফাইবার দিয়ে মুভ করতে পারে, সেটা হচ্ছে এই যে ট্র্যাকশন ফাইবার মানে মাইক্রোটিউবুলটা মূলত সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত হয়। কিভাবে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের পাশে যে কাইনোটোকর আছে, কাইনোটোকরের মোটর প্রোটিনের সাথে যুক্ত হয় এই মাইক্রোটিউবুলটা। এখন মোটর, যেহেতু এটা মোটর, খেয়াল করো মোটর কি করে, জেনারেট করে কোনো কিছু চলতে সাহায্য করে, শক্তিকে কাজে লাগায়। তো এই মোটর প্রোটিনটা এটিপিকে ইউজ করে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে পরিণত করে, ওখান থেকে শক্তি পাওয়া যায় এটিপি থেকে। ওই শক্তিটাকে কাজে লাগিয়ে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের সাহায্যে এই ট্র্যাকশন ফাইবার দিয়ে এখানে এসে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এই ঘটনাগুলোই মূলত কোথায় ঘটে, প্রোমেটাফেজে ঘটে। সেটা হচ্ছে প্রোমেটাফেজের শেষের দিকে ক্রোমোজোমগুলো এখান থেকে বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। এখন আসবে মেটাফেজ। তাহলে এখন কি আসবে, মেটাফেজ। তো মেটাফেজে কি ঘটে, এগুলো আমি তোমরা আগেই পড়ছো, তো বুঝতেই পারতেছ যে মেটাফেজে কি ঘটে। একটু ভালো করে খেয়াল করো, মেটাফেজে কি ঘটে। কিছুই না, মেটাফেজে অ্যাকচুয়ালি নর্মালি ক্রোমোজোমগুলো কি কোথায় আসছিল, বিষুবীয় অঞ্চল বরাবর মুভ করা শুরু করছে। ট্র্যাকশন ফাইবার দিয়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চল বরাবর মুভ করা শুরু করছে। তো এখানে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে।
ওই যে মাঝখান বরাবর বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তারপর কি হয় সেটা হচ্ছে ক্রোমাটিড, যে ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো দেখতেছো, যে আমরা যে জানি যে ক্রোমোজোমের 2টা ক্রোমাটিড আছে। তো নর্মালি মেটাফেজ ধাপেই এসে ক্রোমোজোমের যে ক্রোমাটিডগুলো এগুলো আরও বেশি মোটা হয়, খাটো হয়, তখনই তুমি এই মেটাফেজ পেজে এসে ক্রোমাটিডগুলোকে স্পষ্ট দেখতে পাবে। তাহলে খেয়াল করো, ক্রোমাটিড আরও মোটা ও খাটো হয় তখনই তাদের স্পষ্ট দেখা যায়, তার মানে খেয়াল করো ক্রোমাটিডগুলো কিন্তু আরও বেশি মোটা হয়, আরও বেশি খাটো হয়, তখনই তুমি তাদেরকে স্পষ্ট দেখতে পাবে। এর আগে কিন্তু আমরা আছে বলছিলাম, বাট স্পষ্ট দেখি নেই। এই মেটাফেজ পর্যায়ে এসে তুমি সর্বপ্রথম ক্রোমাটিডগুলো আলাদাভাবে বুঝতে পারবে। মাইক্রোস্কোপের নিচে ক্রোমাটিডগুলো আলাদাভাবে বুঝতে পারবে। ক্রোমোজোমের যে ক্রোমাটিড আছে এগুলো আলাদাভাবে বুঝতে পারবে, কারণ এখানে খাটো হয়, মোটা হয়। তারপর কি সি নাম্বারে কি, সেটা হচ্ছে যে ক্রোমোজোমগুলো যেহেতু ক্রোমাটিড সহ স্পষ্ট দেখা যায়, তাই এই পর্যায়ে ক্রোমোজোম সংখ্যা, আকার, আকৃতি নির্ণয় করা যায়। ধরো একটা সেলে কয়টা ক্রোমোজোম, আমরা বলি 23 পেয়ার্স, মানে 46টা ক্রোমোজোম। তো তুমি অ্যাকচুয়ালি এই মেটাফেজে এসেই মূলত ক্রোমোজোম সংখ্যা বুঝতে পারবে কয়টা আছে, আকার বুঝতে পারবে, আকৃতি বুঝতে পারবে। এই পর্যায়ে এসে তুমি ক্রোমোজোম সংখ্যা বের করতে পারবে, আকার বের করতে পারবে, আকৃতি বের করতে পারবে। সো তারপর মেটাফেজে আর কি ঘটে সেটা হচ্ছে এখানেই এসে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এর আগে কিন্তু বিলুপ্তি হচ্ছিল, বাট এখানে এসে সম্পূর্ণ বিলুপ্তি ঘটছে। আর এখন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তোমরা জানো যে ক্রোমোজোমের 2টা ক্রোমাটিড আছে। তো এই ধাপের শেষের দিকে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমাটিড বিভক্ত হবে। তার মানে আমি লিখতে পারি যে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম বিভক্ত হয়ে 2টি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, তার মানে এই ধাপেই মূলত ক্রোমোজোম নাম্বার বাড়ে। দেখো সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম বিভক্তি হয়ে 2টি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। তার মানে এখানে সাইড নোট দিয়ে লিখো যে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়। ক্রোমোজোম সংখ্যা এই ধাপে এসেই দ্বিগুণ হয়। ধরো তোমার যদি এখানে 4টা ক্রোমোজোম থাকে, তাহলে এই ধাপে এসেই 8টা ক্রোমোজোম হয়ে যাবে। কিভাবে? যেমন দেখো এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, আবার এখানে হচ্ছে তোমার এই যে 2টা ক্রোমাটিড, খেয়াল করে এটা একটা ক্রোমাটিড, তাহলে এই সেন্ট্রোমিয়ার সহ বিভাজন ঘটবে। তাহলে সেন্ট্রোমিয়ার সহ মানে এই দেখো এই মাঝখান বরাবর সেন্ট্রোমিয়ার সহ বিভাজন ঘটছে। তাহলে এই ক্রোমাটিডটা আলাদা হয়ে গেল, তাহলে ঘটনা কি ঘটলো? এই যে একটা ক্রোমাটিড আলাদা হয়ে গেল, এই যে আরেকটা ক্রোমাটিড আলাদা হয়ে গেল। এটা 2টা ক্রোমোজোম না, এটা একটা ক্রোমোজোম, কিন্তু এটা কয়টা ক্রোমোজোম? এটা একটা সিঙ্গেল ক্রোমোজোম, বাট এখান থেকে আমরা 2টা আলাদা ক্রোমোজোম পাচ্ছি। তাহলে দেখো সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোম বিভক্তি 2টি অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, মানে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ। এই দেখো একটা ক্রোমোজোম থেকে 2টা ক্রোমোজোম হয়ে গেছে। মনে রাখতে হবে প্রতিটা ক্রোমোজোমে সিঙ্গেল ক্রোমাটিড থাকে। এটা একটা ক্রোমাটিড, এই একটা ক্রোমাটিড, তেমনি এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। সো এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা মনে রাখা ইম্পর্টেন্ট। তোমাদেরকে যদি প্রশ্ন করে ক্রোমোজোম সংখ্যা মাইটোসিসে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় কোথায়, তাহলে আনসার হবে মেটাফেজে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় 4টা থেকে 8টা। আচ্ছা, তাহলে মেটাফেজের পর হচ্ছে কি অ্যানাফেজ। অ্যানাফেজকে অ্যাকচুয়ালি কি বলে?
গতি পর্যায়, মানে এখানে অ্যানা মানে হচ্ছে গতি, ফেজ মানে হচ্ছে পর্যায়, মানে এখানে ক্রোমোজোম যেগুলো তৈরি হয়েছে, ক্রোমোজোমের কাছে ডাবল হয়েছে, যে ক্রোমোজোমগুলো তৈরি হয়েছে এগুলা গতিশীল হয়, গতিশীল হয়ে দুই মেরুতে চলে যায়। তার মানে এখানে যদি আমি বলি যে অপত্য ক্রোমোজোমগুলো, অপত্য মানে হচ্ছে বাচ্চা ক্রোমোজোমগুলো আর কি, নতুন সৃষ্ট ক্রোমোজোম, অপত্য ক্রোমোজোমগুলো মেরুর দিকে, বিপরীত মেরুর দিকে চলতে থাকে, বিপরীত মেরুর দিকে চলতে থাকে। তো বিপরীত মেরুর দিকে যদি চাই তখন এগুলা যাওয়ার সময় সেন্ট্রোমিয়ারটা অগ্রগামী হয় আর ক্রোমাটিডগুলো অনুগামী হয়। মানে ধরো এই যে সেন্ট্রোমিয়ারটা এভাবে থাকবে আর ক্রোমাটিডগুলো এভাবে থাকবে, তাহলে সেন্ট্রোমিয়ার অগ্রগামী এবং ক্রোমাটিডগুলো পশ্চাৎগামী। এবং এই ধাপেই মূলত ক্রোমোজোমগুলোকে বিভিন্ন আকারের লাগে। যেমন ধরো কিছু ক্রোমোজোমকে ধরো ইয়ার মতো দেখায়, ভি এর মতো দেখায়, কিছু ক্রোমোজোমকে দেখায় এল এর মতো, কিছু ক্রোমোজোমকে দেখে জে এর মতো, কিছু ক্রোমোজোমকে দেখে আই এর মতো। তো ভি এর মতো যেটাকে দেখায় এটাকে আমরা বলছিলাম কি, বলি কি মেটাসেন্ট্রিক। এল এর মতো দেখালে এটাকে আমরা বলি সাব মেটাসেন্ট্রিক। জে এর মতো দেখালে বলে আমরা অ্যাক্রোসেন্ট্রিক, আর আই এর মতো দেখালে বলি টেলোসেন্ট্রিক। এভাবে ক্রোমোজোমের ক্লাসিফিকেশন কিন্তু আমরা করে থাকি এবং এটা অ্যানাফেজ ফেজে এরকম দেখা যায়, দুই মেরুতে চলে যায় ক্রোমোজোমগুলো। যেমন দেখো এই যে এটা হচ্ছে সেল, এটা হচ্ছে আমাদের স্টিল, এখানে স্পিন্ডল যন্ত্র পুরোপুরি অল্প অল্প পাবো, স্পিন্ডল যন্ত্র। এই যে কিছু ক্রোমোজোম এই যে এভাবে কিছু ক্রোমোজোম এল এর মতো দেখতে, এটা একটা থেকে আছে, কিছু ক্রোমোজোম ভি এর মতো দেখতে, কিছু ক্রোমোজোম জে এর মতো দেখতে। এভাবে ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে থাকে, এদিক দিয়ে এক মেরুতে থাকে চারটা। আমি তো দুইটা ক্রোমোজোম আঁকছিলাম তাই না, তো চারটা ক্রোমোজোম আঁকছিলাম, তাহলে এখানে 4টা থেকে 8টা হয়েছে না, তাহলে এখানে 4টা, এখানে 4টা, টোটাল 8টা। এভাবে মূলত ঘটনাগুলা ঘটে। তাহলে এটাই হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের পর তোমরা জানো যে লাস্ট ফেজ সেটা হচ্ছে টেলোফেজ। টেলোফেজের ঘটনাগুলো কি ঘটে, এখানে কিছুই না, সেটা হচ্ছে যে দুইটা মেরুতে যখন 4টা ক্রোমোজোম চলে যাবে, ধরো এখানে 4টা, এখানে 4টা, তাহলে 4টা ক্রোমোজোম চলে গেছে। এবং দেখো ভালো করে খেয়াল করো, আমাদের শুরুতে ছিল 4টা ক্রোমোজোম এবং এখানে 4টা গেছে, এখানে 4টা গেছে, তাহলে ক্রোমোজোমের দ্বিগুণ ছিল কোথায়, মেটাফেজে, তাহলে এখানে 4টা যাবে, এখানে 4টা যাবে। তো এখানে আস্তে আস্তে কী হয় যে ক্রোমোজোমগুলো আবার জল যোজন ঘটতে থাকে। মানে এর আগে তো আমরা পড়ছি জল বিয়োজন, এখানে এবার উল্টা ঘটনাগুলো ঘটবে, আগের মতো হয়ে যাবে। সেটা হচ্ছে ক্রোমোজোমগুলো জল যোজন ঘটবে। তো জল যোজন ঘটার কারণে ক্রোমোজোমগুলো আবার সুতার মতো পেঁচানো হয়ে যাবে। এখানেও ক্রোমোজোমগুলো সুতার মতো পেঁচানো হয়ে যাচ্ছে, এখানেও ক্রোমোজোমগুলো সুতার মতো পেঁচা হয়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে নিউক্লিয় ওলাস আসবে, নিউক্লিয় ওলাস ফেরত আসবে, বিভিন্ন অংশগুলো আসবে এবং নিউক্লিয়াসের বিভাজন ঘটবে। এবং নিউক্লিয়াসের বিভাজনের কারণে এখানে একটা সেল পাবো আমরা, এখানে একটা নিউক্লিয়াস পাবো, এখানে একটা নিউক্লিয়াস পাবো। তাহলে নিউক্লিয়াসের বিভাজন ঘটলো, মানে ক্যারিওকাইনেসিস ঘটলো। এটা হচ্ছে টেলোফেজ। তো টেলোফেজ অ্যাকচুয়ালি আগের মতো হয়ে যায়, মানে ক্রোমোজোমগুলো এবার জল যোজন ঘটে, জল গ্রহণ করে সুতার মতো পেঁচানো হয়ে যায়, নিউক্লিয় ওলাস ফেরত আসে, নিউক্লিয়ার মেমব্রেন ফেরত আসে। তো নিউক্লিয়াস ক্যারিওকাইনেসিসের মাধ্যমে দুটা নিউক্লিয়াসে পরিণত হয়। এখন খেয়াল করো, এখানে এবার ঘটতে হবে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিস তো ঘটলো, এবার ঘটতে হবে সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের ডিভিশন। খেয়াল করো এখানে এখনও কিন্তু সাইটোপ্লাজমের ডিভিশনটা ঘটে নাই। সাইটোপ্লাজমের ডিভিশন না ঘটলে কিন্তু এখানে দুইটা সেল তুমি পাচ্ছ না, স্টিল এটা একটা সেল আর একটা সেলের দুইটা নিউক্লিয়াস। তো সাইটোসাইসিস এখন স্টিল ঘটে নাই। তো প্রাণীর ক্ষেত্রে কি হয়, প্রাণীর ক্ষেত্রে কিভাবে এখানে সাইটোকাইনেসিসটা ঘটে, প্রাণীদের ক্ষেত্রে কিভাবে ঘটে, সেটা হচ্ছে যে প্রাণীদের ক্ষেত্রে এখানে একটা গভীর খাঁজ সৃষ্টি হয়। দেখো এভাবে আস্তে আস্তে সেল মেমব্রেনটা এভাবে ভিতরের দিকে ঢুকে যাবে। এই যে সেল মেমব্রেনটা, এই যে সেলগুলো এভাবে আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছে। তো গভীর খাঁজ সৃষ্টি হচ্ছে। তো গভীর খাঁজ সৃষ্টি হওয়ার মাধ্যমে একসময় দুইটা যদি একসাথে মিলিত হয়ে যায় তাহলে দুইটা সেল আলাদা হয়ে যাবে। এটা মূলত সাইটোপ্লাজমে উপস্থিত
অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিনের কারণে হয়। অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন প্রোটিনের কারণে গভীর খাঁজ সৃষ্টি হয়, আর গভীর খাঁজ সৃষ্টি হওয়ার মাধ্যমে সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এবং দুইটা সেল আলাদা হয়ে যায়। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? উদ্ভিদের ক্ষেত্রে মূলত মাঝখান দিয়ে কোষ প্লেট তৈরি হয়। খেয়াল করো, উদ্ভিদের ক্ষেত্রে এটা হয় না। উদ্ভিদের ক্ষেত্রে কি হয়? মাঝখান দিয়ে এভাবে একটা কোষ প্রাচীর বা যেটাকে আমরা বলি কোষ প্লেট, মাঝখান দিয়ে কোষ প্লেট তৈরি হয়। এভাবে কিভাবে তৈরি হয়? যেমন দেখো যে এখানকার যে সাইটোপ্লাজম আছে আর এখানকার যে সাইটোপ্লাজম আছে, এখানকার সাইটোপ্লাজম থেকে একটা কেমিক্যাল নাম হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট আসে, প্লাস গলগি বডি থেকে আসে প্যাকটিন জাতীয় ভেসিকল। গলগি বডি থেকে আসে প্যাকটিন জাতীয় ভেসিকল। এই দুইটা মিলে তৈরি করে মধ্য পর্দা। তোমরা জানো যে সেল ওয়াল পড়ছো, কোষ প্রাচীরে মধ্য পর্দা থাকে, আর এই মধ্য পর্দার উপর যখন সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো এসে যুক্ত হয় তখন তৈরি হয় কোষ প্রাচীর বা কোষ প্লেট। কোষ প্রাচীর বা কোষ প্লেট, তার মানে এখানে একটা কোষ প্রাচীর বা কোষ প্লেট তৈরি হবে এবং সাইটোপ্লাজমের ডিভিশন ঘটবে আর দুইটা সেল আলাদা হয়ে যায়। তো উদ্ভিদের ক্ষেত্রে এই ঘটনাটা হয় আর প্রাণীর ক্ষেত্রে এই ঘটনা হয়। এটা হচ্ছে সাইটোকাইনেসিস। আর সাইটোকাইনেসিসের মাধ্যমে দুইটা সেল আলাদা হয়ে যায়। যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে কি হবে? সাইটোকাইনেসিস না হলে কি হবে? তো সাইটোকাইনেসিস যদি না হয় তাহলে খেয়াল করো তো, এখানে কোনো গভীর খাঁজ সৃষ্টি হবে না, এখানে কোনো কোষ প্লেট সৃষ্টি হবে না। তাহলে তুমি কি পাচ্ছ? যে এখানে যে দুইটা নিউক্লিয়াস পাচ্ছ, একটি সেলে তুমি দুইটি নিউক্লিয়াস পাচ্ছ। তার মানে সাইটোকাইনেসিস যদি না হয় একটা সিঙ্গেল সেলে তুমি অসংখ্য নিউক্লিয়াস পাচ্ছ। তার মানে দেখো, সাইটোকাইনেসিস না হলে কি হয়? একটি সেলে বহু নিউক্লিয়াস থাকে। আর দেখো এখানে যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে তুমি দেখো তো এখানে কিন্তু দুইটা নিউক্লিয়াস থেকে যাচ্ছে। তার মানে একটি সেলে দুইটি নিউক্লিয়াস। নর্মালি আমরা জানি একটি সেলে একটি নিউক্লিয়াস, কিন্তু এখানে যদি সাইটোকাইনেসিস না হয় তাহলে একটি সেলে এখানে দুটি নিউক্লিয়াস হয়। অনেকগুলো হতে পারে, 3টি 4টি 5টি হতে পারে। তো একটি সেলে বহু নিউক্লিয়াস থাকে। এ ধরনের বিভাজনকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। এ ধরনের বিভাজনকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন যদি সাইটোকাইনেসিস না হয়। কারণ দেখো, সাইটোকাইনেসিস যদি না ঘটে তাহলে এখানে কোনো আলাদা হবে না, সেলটা আলাদা হবে না। ফলে একটা সিঙ্গেল সেলে তুমি দুইটা নিউক্লিয়াস পাচ্ছ, আর একটা সিঙ্গেল সেলে দুইটা নিউক্লিয়াস পাওয়া, এই যে পদ্ধতি, এই যে বিভাজনটাকে বলা হয় মুক্ত নিউক্লিয়ার বিভাজন। আর মুক্ত নিউক্লিয়ার বিভাজনের একটা ফল হচ্ছে নারিকেলের পানি, যেটাকে আমরা বলে থাকি নারিকেলের পানি। এটা কিন্তু এমসিকিউতে আসে। নারিকেলের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ারের বিভাজনের ফল। নারিকেলের যে কোষ আছে ওই কোষে সাইটোকাইনেসিস ঘটে না, আর সাইটোকাইনেসিস না ঘটার কারণে এভাবে অসংখ্য নিউক্লিয়াস থাকে, আর পরবর্তীতে ওই সেলগুলা নারিকেলের পানি তৈরি করে। সো এটাই বুঝাতে চাচ্ছে যে মুক্ত নিউক্লিয়ার বিভাজন কি। এখন যদি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে এই উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখা যায়, প্রাণীর ক্ষেত্রেও এটা দেখা যায়। এটা সবসময় যে উদ্ভিদের ক্ষেত্রে হবে এমন না, সবসময় যে প্রাণীর ক্ষেত্রে হবে এমন না। এই ধরনের প্রসেস তুমি প্রাণী কোষেও পাবা এবং উদ্ভিদ কোষে পাবা। যদি তুমি এটা উদ্ভিদ কোষে এটা ঘটে, যে উদ্ভিদ কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে, মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে, ওই উদ্ভিদ কোষের সেলকে বলা হয় সিনোসাইটিক সেল। সিনোসাইটিক সেল। তাহলে যে উদ্ভিদ কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন ঘটে ওই উদ্ভিদ কোষকে বলা হয় সিনোসাইটিক সেল। আর যদি প্রাণী কোষে হয়, আর প্রাণী কোষে ঘটলে ওটাকে বলা হয় প্লাজমোডেমা।
ডেমা সেল। তাহলে যে উদ্ভিদ কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন করে তাকে বলে সিনোসাইটিক সেল, আর যে প্রাণী কোষে মুক্ত নিউক্লিয়ার বিভাজন করে তাকে বলে প্লাজমোডেমা সেল। এটা ছোটখাটো প্রশ্নটা আসতে পারে, তো লিখে ফেলবা। তো আমাদের কিন্তু মাইটোসিস শেষ। এখন তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। মাইটোসিসের গুরুত্ব সৃজনশীলে আসে, খুবই ইম্পর্টেন্ট। তো আমি মনে করি মাইটোসিসের গুরুত্ব মনে রাখা দরকার, এবং তুমি চাইলে এটা একটা টেকনিকের সাহায্যে ইউজ করতে পারো। সেটা হচ্ছে যে এভাবে লিখো আমার মতো, যে দেবযানী তোমার কোটি টাকা পুনরায় ক্ষতিগ্রস্ত, কোটি টাকা পুনরায় ক্ষতিগ্রস্ত। এটা দিয়ে তুমি পয়েন্টগুলো মনে রাখতে পারবা, যে মাইটোসিসের পয়েন্টগুলা। যেমন আমি যদি বলি এখানে দে দিয়ে মানে হচ্ছে দেহ গঠনে। তোমরা জানো যে মাইটোসিসের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে দেহ গঠন করে, কারণ একটি সেল থেকে অসংখ্য সেল তৈরি, দুইটি সেল তৈরি, দুইটি থেকে চারটি, চারটি থেকে আটটি, এভাবে দেহের সংখ্যা, কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে দেহ গঠন করে। তো এখানকার যে বর্গের যা দিয়ে আছে, যা দিয়ে তুমি মনে রাখতে পারবা জননাঙ্গ সৃষ্টি ও জনন কোষের সংখ্যা বৃদ্ধি, দেখো জননাঙ্গ সৃষ্টি আর জনন কোষের সংখ্যা বৃদ্ধি, হয়তো মনে করতো সেখানে মিউসিস হবে। অ্যাকচুয়ালি বৃদ্ধির কথাটা যেখানে শুনবে এখানেই মাইটোসিস, কারণ মাইটোসিস বৃদ্ধি করে। আর মিউসিস যেটা, সেটা হচ্ছে জনন মাতৃকোষে ঘটে মিউসিস, এবং ওখান থেকে শুক্রাণু ডিম তৈরি, ওইটা হচ্ছে মিউসিস। কিন্তু তোমার যে জনন কোষগুলো পাও তুমি, এগুলোর যে সংখ্যা বৃদ্ধি করবে, ধরো একটা শুক্রাণু থেকে অসংখ্য শুক্রাণু চাচ্ছি, তাহলে এখানে অবশ্যই মাইটোসিস করতে হবে, কারণ বৃদ্ধি হলে মাইটোসিস। কোনো কিছু সৃষ্টিতেও মাইটোসিসের ভূমিকা, বৃদ্ধিতেও মাইটোসিসের ভূমিকা। তো জননাঙ্গ সৃষ্টি, জনকের সংখ্যা বৃদ্ধিতে কিন্তু মাইটোসিসের ভূমিকা, এখানে কনফিউশন লাগবে না, থাকার দরকার নেই, কারণ এটা সৃষ্টি বৃদ্ধি কাজে হচ্ছে মাইটোসিসের। নি দিয়ে কি, এখানকার যে নি দিয়ে হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রক্ষা। তোমরা জানো যে মিউসিস সেল ডিভিশনের মাধ্যমে যে অপত্য সেলগুলো তৈরি হয়, এগুলা মাদার সেলের অনুরূপ হয়, মানে মাদার সেলের আকার যেরকম হয় এগুলোরও আকার সেম হয়। তো এটাই বুঝাতে যাচ্ছে। কোটি দিয়ে অ্যাকচুয়ালি কি, কোটি দিয়ে হচ্ছে ক্রোমোজোম সমতা রক্ষা। তোমরা জানো যে মাইটোসিসে মাদার সেলে যতগুলো ক্রোমোজোম থাকে, ডটার সেলেও ততগুলো ক্রোমোজোম থাকে, তাহলে ক্রোমোজোম সমতা রক্ষা করতেছে। তারপর পুনরায় দিয়ে কি, পুনরায় দিয়ে হচ্ছে পুনরুৎপাদন। এটা মানে কি, সেটা হচ্ছে ধরো যে তোমার বডির কোনো একটা সেল ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন ওই সেলটা বিভাজিত হতে পারে না, তাহলে ওই সেলটার একটা রিপ্লেসমেন্ট দরকার হয়। তো মাইটোসিস বিভাজনের কারণে কিন্তু ওই সেলটার একটা রিপ্লেসমেন্ট পাওয়া যায়। যেমন ধরো আমাদের যে রক্তকণিকা আছে, রক্তকণিকাগুলো কিন্তু বিভাজিত হতে পারে না। ফর এক্সাম্পল ম্যাচিউর রেড ব্লাড সেল কিন্তু বিভাজিত হতে পারে না। তো ম্যাচিউর রেড ব্লাড সেল যদি নষ্ট হয়ে যায়, তাহলে ম্যাচিউর ব্লাড সেল দরকার না আমার, যদি নষ্ট হয়ে যেত তাহলে দরকার। তো ওই ম্যাচিউর রেড ব্লাড সেল তো বিভাজিত হতে পারবে না, পারলে তো ওইটার ক্ষতিগ্রস্ত, ওইটা পূরণ হয়ে যেতে পারতো। তো ম্যাচিউর রেড ব্লাড সেল আবার তৈরি হইতে হবে, মানে পুনরায় তৈরি হইতে হবে। আর পুনরায় তৈরি হয় স্টেম সেল থেকে। হ্যামাটোপয়েটিক স্টেম সেলে কি হয়, মাইটোসিস সেল ডিভিশন হয়, আর মাইটোসিস সেল ডিভিশনের কারণে ওখানে কি হয়, আবার নতুন করে তোমার কি তৈরি হয়, রেড ব্লাড সেল তৈরি হয়। নর্মালি দেখো রেড ব্লাড সেল কিন্তু এখানে বিভাজিত হয় নাই, এখানে রেড ব্লাড সেলটা আবার তৈরি হয়েছে, কারণ রেড ব্লাড সেল বিভাজিত হতে পারে না। এটা হচ্ছে পুনরুৎপাদন। ক্ষতিগ্রস্ত মানে হচ্ছে ক্ষত স্থান পূরণ। এটা বুঝো, ক্ষত স্থান পূরণ সেটা হচ্ছে তোমার বডির যখন কোনো একটা অংশ চলে যায়, কোনো একটা কোষ চলে যায়, ওই কোষটার ক্ষতস্থানটা পূরণ হতে হয় না। তো মাইটোসিস কি করে, আশেপাশে যে সেলগুলো আছে, আশেপাশে সেলগুলোর বিভাজন ঘটিয়ে ওই ক্ষতস্থানটা পূর্ণ করে। ফর এক্সাম্পল ধরো যে তোমার যে মাসেল সেলগুলো আছে, তোর মাসেল সেল একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো আশেপাশে তারও মাসেল সেল আছে, ওই মাসেল সেলগুলো বিভাজিত হয়ে ওই
ক্ষতস্থানটা পূর্ণ করবে। ধরো তোমার 5টা সেল গায়েব হয়ে গেছে, তাহলে তোমার আরও 5টা সেল দরকার। তো আশেপাশে সেলগুলো আছে না, ওগুলা বিভাজিত হয়ে 5টা সেল তোমাকে কী করে দেবে, দিয়ে দিয়ে ক্ষতস্থানটা পূর্ণ করবে। এটা হচ্ছে ক্ষতস্থান পূরণ। এই দুইটার মধ্যে ডিফারেন্স আছে, পুনরুৎপাদন আর ক্ষতস্থান পূরণ দুইটার মধ্যে ডিফারেন্স আছে, বুঝতে হবে। তারপর আর কি হতে পারে, মনে রাখবে টাকা দিয়ে কি মনে রাখতে পারো যে নর্মালি টাকা না থাকলে আমরা বলে থাকি গুণ থাকে না, নিয়ন্ত্রণ থাকে না। একটা মানুষের গুণ থাকে না, নিয়ন্ত্রণ থাকে না। তো মনে রাখবা যে এটা গুণ এবং নিয়ন্ত্রণ এই দুইটা জিনিস মাথায় রাখবা, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে গুণগত বৈশিষ্ট্য কি করে, রক্ষা করে। গুণগত বৈশিষ্ট্য রক্ষা করে। দেখো গুণগত বৈশিষ্ট্য মানে কি, সেটা হচ্ছে একটা মাদার সেলের কোয়ালিটি যেরকম হয় ডটার সেলের কোয়ালিটি সেরকম হয়। এমন না যে একটা পুয়ার কোয়ালিটির সেল তৈরি হয়ে গেছে, কোয়ালিটি সেম থাকে। আর নিয়ন্ত্রণ কি, ধরো মাইটোসিস যদি অনিয়ন্ত্রিত হয়ে যায় তাহলে ক্যান্সার সেল, টিউমার সেল সৃষ্টি হতে পারে। তাহলে মাইটোসিস অনিয়ন্ত্রণ হয়ে পড়লে ক্যান্সার এবং টিউমার সেল সৃষ্টি হতে, যেটা আমি তোমাকে দেখাইছি যে অনিয়ন্ত্রিত সেল সাইকেল কোষচক্র বা কোষচক্রের ভিতরেই তো মাইটোসিস আছে। তো অনিয়ন্ত্রিত মাইটোসিসের কারণে ক্যান্সার এবং টিউমার সৃষ্টি হতে পারে। এটাই হচ্ছে মাইটোসিসের গুরুত্ব, পরীক্ষায় আসে। তো আশা করি পরীক্ষায় মাইটোসিসের গুরুত্ব লিখতে পারবা। তো আজকের ক্লাস এখানে শেষ। নেক্সট ক্লাস আমরা মিওসিস নিয়ে পড়বো, এবং মিওসিসটা খুবই গুরুত্বপূর্ণ, এবং মিওসিসটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে, কারণ 9-10-এ মিওসিস ছিল না। তাও এই মাইটোসিসটা 8-9-10 থেকে পড়ে আসতেছ। সো এটা ঠিক আছে, বাট মিওসিসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, এবং মিওসিস ভালোভাবে বুঝতে হবে। তো সে পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।